প্রত্যেকটা রাজবাড়ির মধ্যে 2 মিলিয়ন ফার আছে। এটা মানে র স্কাল্পটা আর কি। একটা ট্রান্সলুসেন্সি ম্যাপ তৈরি, বুকে টেক্সচার হলেই চলতো। আমি একটা ক্লাউড টাইপের টেক্সচার দিয়ে এমিশন নোট দিয়ে বসে রেখেছি। আইস ভার্সনটা মেক করার ট্রাই করেছি। অ্যাকোয়াটিক অ্যাডন থেকে কিছু ওয়েব এখানে ইউজ করা, হাইলাইটের জন্য 2টা স্পটলাইট ইউজ করা হয়েছে এখানে, লাইট ব্লকের জন্য ইউজ করে প্লেন, সফটওয়্যার ফলানোর জন্য আমি যা সান সাইজটা একটা আলফা ফাইল তৈরি করে নিতে টাইপের কোনো একটা ম্যাটার ফেব্রিক ডেনিম নামের যেই ম্যাটেরিয়ালটা আছে, স্প্রিং এর যে পার্টগুলো আছে, পাশাপাশি অন্য কোনো এরিয়া লাইট। আর স্টোরিগুলো ডেফিনেটলি খুব সিম্পল হওয়া লাগছে, একটা সার্কুলার কম্পোজিশন, আর ডিসেন্ট অ্যামাউন্ট অফ কন্ট্রাস্ট দেখতেছে, হাইলাইটস গুলো সব ব্লোন আউট, বলে হচ্ছে কল আউট শিট, নেগেটিভ স্পেস গুলো এখানে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ব্লেন্ডারের সিন। 3D করতে গেলে অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট। Venturing into the world of 3D art for the first time, and you're amazed by the dazzling creativity all around. You start working hard to make something simple, but soon you quickly realize that a single donor tutorial isn't enough to take you to a whole new level. You're pulled into the abyss of endless despair by questioning your own capabilities. As artists, we have all gone through this phase. We have seen marvelous pieces of passion work of other artists and thought, how did they do it? Keeping this in mind, I am trying to arrange regular sessions with artists explaining one of their own works. Without further ado, me, Samiul, have recorded the whole session for you to witness their magic. Assalamu alaikum everyone. আমরা হাউ ডিড দে ডু ইট এর এপিসোড 2 তে আজকে শুরু করতে যাচ্ছি। বিফোর উই বিগিন, আমি জাস্ট আমাদের হাউ ডিড দে ডু ইট সেশনের একটু ইন্সপায়ারেশন বা পারপাসটা একটু বলে নেই। এই সেশনটা বেসিক্যালি আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে প্রত্যেকটা আর্টিস্ট তাদের আর্টওয়ার্ক নিয়ে। আমি ইনিশিয়ালি এটা ডিসাইড হচ্ছে যে 2টা করে আর্টিস্ট আসবে, প্রত্যেক সেশনে 2টা করে আর্টিস্ট এসে তাদের একটা আর্টওয়ার্ককে এখানে খুব সিম্পলার ফর্মে ডাইসেক্ট করবে। ডাইসেক্ট করে তাদের টার্গেট হবে যে যাতে নিউ আর্টিস্টরা এই আর্ট ফর্ম ক্রিয়েশন দেখে ইন্সপায়ার হয়। অ্যান্ড উই আর অলসো হোপিং দ্যাট আমাদের ফিল্ডে যে ভেটারান আর্টিস্টরা আছে তারাও হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে যারা যারা আর্টিস্ট এখানে তাদের কাজগুলো শো করতেছে তাদের ওয়ার্ক ফ্লোটা কোন জায়গায় টুইক করলে আরও সুন্দর আর্টওয়ার্ক ক্রিয়েট করা যায় সেটাও আমাদের ভেটারান আর্টিস্টরা সাজেস্ট করবে। সো এই দুইটাই হচ্ছে আমাদের মেইন পারপাস অফ দিস সেশন এবং অফ দিস উইকলি সেশন। প্রত্যেক উইকে আমরা আসব। পারপাসটা হচ্ছে কি ইন্সপায়ারিং নিউ আর্টিস্ট এবং আমাদের ভেটারান আর্টিস্টদের মধ্যে একটা সেতুবন্ধন ক্রিয়েট করা। সো আজকের সেশনে প্রথমেই আমি ইনভাইট করতে চাচ্ছি আকরামুল হাসান রিয়াদকে। রিয়াদের ইন্ট্রোটা রিয়াদ নিজেই ইন ডিটেলস দিবে। আমি ছোট্ট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হি ইজ এ ভেরি গুড কুক। আমরা দুইজন অনেকগুলো প্রজেক্ট একসাথে করেছি এবং প্রত্যেক দিন রাতে আমি কাজ করার সময় ওকে হচ্ছে 1-2 আওয়ার 10টার 1-2 আওয়ার আগে ছেড়ে দিতে হইতো। দ্য রিজন বিং যে ভাই আমি তো এখন কুক করে দেন আসতেছি, ডিনার তো করতে হবে। দেন হি উড কাম অ্যান্ড শো মি অ্যামেজিং ফুডস, ওগুলো দেখিয়ে দেন হচ্ছে ও খাওয়া শুরু করতো। খাওয়া শেষের পরে দেন আমরা আবার কাজে ব্যাক করতাম। সো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে আমাকে হচ্ছে ইন্টারেস্টিং লাগছে যে অ্যালং উইথ এ ব্রিলিয়েন্ট আর্টিস্ট হি ইজ ইভেন এ বেটার কুক। তো রিয়াদ, ইউ ক্যান স্টার্ট ইউর সেশন। আমি তোমাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। ইউ স্টার্ট উইথ এ গুড ইন্ট্রো অফ ইউর সেলফ, বিকজ আমি খুব ছোটো মোটো একটা ইন্ট্রো দিয়ে তোমাকে ছেড়ে দিলাম, বাকিটা তুমি বলো। আচ্ছা, থ্যাংক ইউ সামিউল ভাইয়া আমার কুকিং স্কিলের প্রশংসা করার জন্য, কজ আমি অ্যাকচুয়ালি অতটা ভালো রান্না করি না। আই মিন দেখতে মেবি ভালো লাগছে, টেস্ট খারাপ হইতে পারে, আই ডোন্ট নো। বাট স্টিল খাওয়া যায়। খায় এখন আমি হাসপাতালে যাই নাই, সো ওকে। ওকে, আমার ইন্ট্রো। আমি হচ্ছে ইকরামুল হাসান রিয়াদ। আহ অলমোস্ট 3 বছর ধরে হচ্ছে ব্লেন্ডার করতেছি। এর আগে টুকটাক আর্ট করতাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যান্ড টুকটাক ভিডিও এডিটিং করতাম, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস।
তো মেইনলি আমার হচ্ছে জার্নি শুরু লাইক যখন ফিল্ম-টিম দেখতাম অ্যান্ড there was like few guys on YouTube যারা হচ্ছে স্কিটস বানাইতো ভিএফএক্স সহ করিডোর ক্রু আম আরো কিছু ছিল র‍্যান্ডম লোকজন। করিডোর ক্রু আশেপাশের লোকজনও ছিল অনেকে যে সেরকম ভিএফএক্স ওয়ালা স্কিট বানাইতো। তো তাদের জিনিসপাতি দেখে হচ্ছে আস্তে, আস্তে ফ্যান হয়ে গেছি। কজ জাস্ট মুভি দেখে কখনো রিয়ালাইজ করি নাই যে এই জিনিসপাতিগুলা বানানো পসিবল বা এগুলা দিস ইজ নট রিয়াল, দিস ইজ সামথিং এলস। ছোটবেলায় এগুলা দেখে বুঝতাম না। তো ওদের ভিডিও-টিডিও দেখার পর হচ্ছে অ্যাকচুয়ালি মাথায় চিন্তা আসে যে দিস ইজ পসিবল অ্যান্ড সেই থেকে হচ্ছে স্টার্ট। আ এরপর হচ্ছে আফটার ইফেক্টস স্টার্ট করছিলাম অ্যান্ড ইউ নো what happens with Adobe softwares. uh, some of us love it, some of us hate it, but yeah, Adobe After Effects করার পর হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার স্টার্ট ছিল লাইক আমার ভিএফএক্স ওয়ার্ল্ডের সাথে ইন্ট্রোডাকশন ছিল, যদিও ওটা ভিএফএক্স না, বাট ইয়া এরপর হচ্ছে যখন দেখলাম যে আহ, তখন হচ্ছে আমরা ইউটিউব ভিডিও বানাইতাম। এরপর যখন হচ্ছে ইউটিউব ভিডিও ছাইরা মনে একটু সিরিয়াস জিনিসপাতি বানানো ট্রাই করার স্টার্ট করলাম, তখন দেখলাম দিস ইজ নট পসিবল ইন আফটার ইফেক্টস, উই নিড 3D। ওই সময় হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল ও হচ্ছে ব্লেন্ডার আবিষ্কার করছে তার কয়েক মাস আগে। সে দেখলো যে এরকম একটা সফটওয়্যার আছে যেখানে হচ্ছে 3D করা যায় এন্ড ফ্রি হ্যান ত্যান। তো তখন হচ্ছে আমার 3D প্রতি কোনো অ্যাট্রাকশন নাই, তখন আমি 2D নিয়ে ব্যস্ত। তখন হচ্ছে ট্রাই করতেছিলাম কেমনে অ্যানিমেট শিখবো। তো বললো যে ব্লেন্ডারে গ্রিস পেন্সিল আছে। ঠিক আছে, গ্রিস পেন্সিল ঠিক শেখার জন্য আমি নামাইলাম ব্লেন্ডার এন্ড আই ডিড ট্রাই টু ডু ওয়ান গ্রিস পেন্সিল থিং এন্ড দেন হচ্ছে আমি স্ট্রেইট ফরওয়ার্ডলি যে হচ্ছে প্ল্যানেট বানানো শুরু করে দিলাম ওর সাথে বসে একদিন রাত্রেবেলা। মানে ওই প্ল্যানেট বানাইতে আমাদের হচ্ছে 30 ঘন্টা লাগছে টানা। ও তখন অত পারতো না, বাট এরপরের থেকে আমি আর 2D তে নাই। আই ডিডন্ট লাইক 2D। আমার তখন 3D মাথায় ঢুকে গেছে। প্ল্যানেট বানার পর আমার মাথায় ঢুকছে যে আমি এখন স্টার ডিস্ট্রয়ার বানাবো। দ্যাট ওয়াজ মাই সেকেন্ড প্রজেক্ট ইন ব্লেন্ডার, স্টার ডিস্ট্রয়ার। তাও 2.79 এর একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আমি তখন করতেছিলাম 2.8 এ। সো আই বট ডিজাস্টার আপন মাইসেলফ। 2.79 এর UI is like Windows XP and 2.8 is like Windows 10. আমি উইন্ডোজ এক্সপির ইনস্ট্রাকশন দিয়ে উইন্ডোজ 10 এ কাজ করতেছিলাম, ইটস লাইক দ্যাট। সো বেসিক্যালি কোনো মতে একটা কিছু একটা বানাইছি। সো এরপর দেখলাম যে না, আই ক্যান ডু ইট। ইটস লাইক আমার হচ্ছে প্লাসিবো কাজ করতেছিল যদিও তখন, কজ এরপরে যখন আমি অ্যাকচুয়ালি অনেক কিছু ট্রাই মানে করার ট্রাই করছি অ্যাকচুয়ালি, তখন দেখলাম যে আমি কতটা ভুলছিলাম, যে আমার আরো কতখানি বেটার হওয়া লাগবে। আই ওয়াজ রং অ্যাবাউট দ্যাট। অ্যান্ড এরপর হচ্ছে আহ, চলতে থাকলো জার্নি। আস্তে আস্তে শিখলাম, কমিউনিটিতে জয়েন করলাম। আহ, এখানে হচ্ছে আশিক ভাই ছিল আমাদের। আশিক ভাই হচ্ছে সবার কি বলে যে ফ্রিল্যান্সের, সে হচ্ছে সবার মধ্যে ফ্রিল্যান্সারের বীজ বপন করে দেয়, আর আমাকে সে হচ্ছে পানিও দিছিল। মানে আমার ফার্স্ট ক্লায়েন্ট আশিক ভাইয়ের রেকমেন্ডেশন থেকে আসছে। তো ইয়া ওইভাবে হচ্ছে চললো। অ্যান্ড আমি এরপরে হচ্ছে আরো 2টা ফিল্ম বানাইছি। এর মধ্যে একটা হচ্ছে গেছে একটা ফিল্ম ফেস্টে, বাংলাদেশে সিএফএস চিলড্রেন ফিল্ম ফেস্টে, সেখানে আমরা চ্যাম্পিয়নও হয়েছি। অ্যান্ড ইয়া এখন হচ্ছে আমরা ট্রাই করতেছি আরো ফিল্ম বানানোর, আরো কাজ টাজ করার। এর মাঝখানে হচ্ছে ফিল্ম বানাইতে তো টাকা লাগে, তো কামাই তো করতে হবে, খাবার দাবারও খাওয়া লাগবে। এর জন্য মাঝে মধ্যে একটু কামাইয়ের কাজ টাজও করি। ইয়া দ্যাট ইজ মি উইথ আ বিগ বিগ ইন্ট্রোডাকশন। ওকে, আমার আর্টওয়ার্ক আমি কি স্ক্রিন শেয়ার করবো আমার আর্টওয়ার্কটা? আর্টওয়ার্ক না, ইটস এ ক্লায়েন্ট প্রজেক্ট অ্যাকচুয়ালি, বাট আমি হচ্ছে মানে ওনার সাথে এরকমই একটা ডিল ছিল যে ইট ইজ আই উইল ট্রিট ইট অ্যাজ মাই আর্টওয়ার্ক, বিকজ আমি আপনাকে অনেক চিপে জিনিসটা দিতেছি। আই থিঙ্ক গুড হি ওয়াজ গুড উইথ ইট, সো উই ক্যান রোল।
স্ক্রিনটা শেয়ার দাও। হ্যাঁ, দিতেছি। ওকে, দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, আমি তাহলে হচ্ছে মেবি সাউন্ড শোনা যাবে না, বাট লাইক I can show the project which was maybe this. Yeah, I think এটাই। এটা হচ্ছে তার ট্রেইলার ফর গেম থিং। অ্যাকচুয়ালি একটা রোবলক্স গেম, এন্ড এর জন্য সে হচ্ছে ট্রেইলার বানাইছে। ও না, এটা পুরোটা না। Dang, এইটা হচ্ছে পুরোটা। আমি তোমার ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি জেনারেল চ্যাটে, সো এভরিওয়ান ক্যান হ্যাঁ, ওয়াচ। ক্লায়েন্টেরটা দিন, কজ আমার ইউটিউব হচ্ছে জাস্ট ব্রেকডাউন আছে। Yeah, that was it. আমি হচ্ছে মেইনলি আউটসাইড দ্য ক্যারেক্টার কাজ করি, মানে ক্যারেক্টার ইনসাইড কাজগুলো আমি অ্যাভয়েড করার ট্রাই করি। যদিও হচ্ছে এখানে আমার অনেকখানি অ্যানিমেশন করা লাগছে, বাট ক্যারেক্টার অ্যানিমেশন এন্ড ক্যারেক্টার ক্রিয়েশনটা দিস ওয়াজ অল ডান বাই দ্য ক্লায়েন্ট। লাইক ক্লায়েন্ট হচ্ছে প্রোভাইড করছে আমাকে উইথ দ্য রিগ, আর কিছু অ্যানিমেশন করে দিছিল, এন্ড অনেকখানি আমারই করা লাগছে, বিকজ তার অ্যানিমেশনটা অনেক মানে অতটা জাতের ছিল না আর কি। আর অনেক টুইকিং এন্ড স্টাফ, দ্যাটস ইট। সো অ্যানিমেশনের পার্ট অতটুকুই, আমি আর অ্যানিমেশনের দিকে আগাই না। আমার এই প্রজেক্টের মেইন, আমি যখন স্টার্ট করতেছিলাম আমি হচ্ছে আই থিঙ্ক স্টোরি বোর্ড নিয়ে কথা হইতেছিল ক্লায়েন্টের সাথে। So, আমি হচ্ছে কাজ করার আগে অলওয়েজ প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শট, প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল, প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য আমি হচ্ছে আলাদাভাবে স্টোরি কনটেক্সট, আর যদি পারে তা সে আমাকে স্কেচ প্রোভাইড করতে সেটা আমি চাই, বিকজ আমি যেহেতু অন্যের সাথে কাজ করছি টু মেক মাই ভিশন কাম ট্রু টু লাইফ। লাইক আমি হচ্ছে একটা শট নিতে চাইতেছি, দেন আমাকে ওটা বুঝাইতে দিতেছে অন্যকে যে কিভাবে শটটা নেওয়া হবে, কেন নেওয়া হবে। তো আমার কাছে ওইখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে আমাকে যদি আমি যদি ক্লায়েন্টের ট্রু ভিশনটা তারে দিতে চাই, তার কাছ থেকে আমার এতগুলো ইনফরমেশন দরকার। তো আমি অলওয়েজ হচ্ছে কাজ শুরুর আগে লাইক অ্যাজ ইন দিস শট কি হবে, কেন হবে, why this character will stand up, why this character will throw some stuff at him. um, এই সবগুলো হচ্ছে আমি অলওয়েজ আগে করার ট্রাই করি, এন্ড লাইক ইভেন পারলে হচ্ছে প্রজেক্ট শুরু করার আগেও, প্রজেক্টের এগ্রিমেন্ট হওয়ার আগে ওগুলো করার ট্রাই করি। বাট আই থিঙ্ক আমার সাথে হচ্ছে ক্লায়েন্টের সাথে প্রজেক্টের স্টোরি বোর্ড নিয়ে হচ্ছে অনেক আলাপ হয়েছে। লাইক এই প্রত্যেকটা শটই হচ্ছে স্টোরি বোর্ড করা ছিল, আমি খোঁজার ট্রাই করছি বাট পাইনি। বাট এই শটগুলো সব হচ্ছে স্টোরি বোর্ডের ছিল, এন্ড অলমোস্ট লাইক প্রজেক্ট অলমোস্ট শুরু হওয়ার আগেই ছিল প্রজেক্ট স্টোরি বোর্ড গুলো। সো দ্যাট ইজ হাউ আই স্টার্ট এভরি প্রজেক্ট, যে স্টোরি লাগবে, কনটেক্সট লাগবে, স্টোরি বোর্ড লাগবে, and then I go in the environment part first. কারণ আই থিঙ্ক এনভায়রনমেন্ট আমার, যদি আমি হচ্ছে যেহেতু ফিল্ম মেকিং এ হচ্ছে কাজ টাজ করি, তো আমার কাছে হচ্ছে লাগে যে আমার যদি এনভায়রনমেন্ট না থাকে আমার শুট করতে হচ্ছে অনেক প্যারা হয়। তো সবার আগে হচ্ছে এনভায়রনমেন্ট বিল্ড করার প্রতি আমি প্রায়োরিটি দিই। এই এনভায়রনমেন্টের পিসেস গুলা হচ্ছে আমাকে হচ্ছে রাজন হৃদয় ভাই হেল্প করছিল। লাইক উনি হচ্ছে আমাকে মডিউলার পিস বানাই দিয়েছিল, দেন আই মেড দিস হোল থিং। এটার একটা কাহিনী আছে, একটু ফানি, বাট আমাদের একটা প্রজেক্ট ছিল আরেকটা, যেটা হচ্ছে উনি ডানজেন মডেল চেয়েছিল। তো অ্যাকচুয়ালি ওই লোকের জন্য বানানো হয়েছিল ডানজেনটা, বাট ইভেনচুয়ালি লোক ডানজেন বানানোর পর আমাকে হচ্ছে স্ক্যাম করে যায়, ফাইবারে রেটিং লো দিয়ে চলে গেছে। আই ওয়াজ লাইক ওয়াই ম্যান। আমার টাকাও দেয় নাই, উল্টা আমাকে হচ্ছে ফ্ল্যাগ করে দিয়ে চলে গেছিল।
বাট ওইটা হচ্ছে পরে যে আমরা এই প্রজেক্টে কাজে লাগাইছি, সো ইট ওয়াজ আ ব্লেসিং যে এই প্রজেক্টে আমরা এনভায়রনমেন্টে বেশি টাইম চাই নাই। ইট ওয়াজ লাইক জাস্ট টুইকিং স্টাফ। কেউ একজন লাইটিং নিয়ে মেবি কথা বলতে বলছিল। তো এইটার লাইটিং যখন আমি করতেছিলাম তখন একটু প্যারা হয়েছিলাম বিকজ ইটস ইনডোর শট এন্ড এত এত রিফ্লেকটিভ এলিমেন্ট তার মধ্যে আমি ভলোমেট্রিকও লাগাইছিলাম। মেবি পরে বাদ দিয়ে দিছি, বাট আই থিংক লাগাইছিলাম। রেন্ডার হবে হোপফুলি। ও মিসিং টেক্সচার স্ট্যাম। ওকে, এখানে না যাই, আমি টেক্সচার লোড করতে ভুলে গেছি। ওকে, প্যারা নেই। তো লাইটিং এ হচ্ছে আমি বেসিক্যালি এখানে যা নজর দিছিলাম সেটা হইতেছে আই নিড দিস রুম টু ফিল আপ উইথ as much light as I need. তো সবার আগে হচ্ছে আমি ক্যারেক্টার গুলো প্লেসমেন্ট করার পর আমি হচ্ছে লাইটিং এর জন্য টেস্ট করতেছিলাম। So আমার কাছে হচ্ছে একটা বিশাল বড় একটা অনেক দিনের প্রসেস ছিল যদিও, মানে লাইটিং প্লাস এনভায়রনমেন্ট একসাথে আপডেট হয়েছে। So basically this was my first draft. Then client হচ্ছে বলল যে we need more snowy stuff. So আমি হচ্ছে পরে যে স্নো অ্যাড করেছি, তো ওনার কাছে লাগছে দিস ইজ নট লাইক, ওনার ভালো লাগে না এই জিনিসটা দেখা, যে আই ডো নট লাইক দিস স্নো, আই ডো নট লাইক দ্য লুক অফ লাইক হাউ ব্রাইট, হাউ লাইক কাইন্ড অফ জলি, এন্ড ওনার কাছে এটা হচ্ছে বেশি ডেভাস্টেটিং লাগে নাই। সো হি ওয়ান্টেড মোর ব্লুইশ টোন, মোর কোল্ডার টোন, যাতে হচ্ছে এটা আরো একটু আহ, একটু বেশি হার্টলেস মনে হয় মেবি, বিকজ ওনার কাছে ক্যারেক্টারটা হচ্ছে একটা ভিলেন। সো আই মেড ইট মোর কোল্ডার। দেন হচ্ছে বললো যে উই নিড মোর রিফ্লেকশন, কজ রিফ্লেকশন তার ভালো লাগে। সো আই মেড দ্য হোল থিং ইন আ ডিফারেন্ট ওয়ে। তারপর হচ্ছে উনি বলেছে যে স্পাইক গুলো হচ্ছে গ্রাউন্ডে থাকলে ভালো লাগতো, কজ এই যেহেতু হচ্ছে আইস সামন করতে পারে, তার মানে হচ্ছে ও মেবি ওর পাওয়ার দিয়ে গেছে এখানে লাইক আইস স্পাইকস এন্ড স্টাফ। আর এর জন্য হচ্ছে পরের ইটারেশনে আমি এই স্পাইকস গুলো বেসিক্যালি এখানে রিক্রিয়েট করা ট্রাই করছি, and it was a very long time to make this material right, because তার এই ম্যাটেরিয়াল নিয়ে অনেক খুঁতখুঁতানি ছিল যে আই ডু নট লাইক দিস আইস স্পাইক। সো এখান থেকে আমি হচ্ছে এই আইস স্পাইকে আসতে অনেক ডিফারেন্স আছে, বাট অতটা এখানে খেয়াল করা যায় না, মেবি আমার চোখে অত লাগে না, বাট ইটারেশনের পর ইটারেশন করতে করতে হচ্ছে আমাকে লাস্টলি ওই আইস স্পাইক গুলা দেওয়া হয়েছে। I mean, difference আছে, like this looks more detailed, but I think there's a lot of difference. Yeah, but এটা হচ্ছে this is how you deal with your clients. Sometimes they will nitpick about the smallest thing that doesn't even matter too much, and you still have to do it. Yeah, so this is how the whole thing turned out. So I started by this. There is no accent. There is like just dull environment. Slowly, iteration by iteration, I get this. Um, where is the video? Okay, long shot. Okay, wide shot করো নাই ওর পরে আর। So yeah, this is how I get the whole thing. এই এনভায়রনমেন্টের মেইন চ্যালেঞ্জেস ছিল হচ্ছে মেকিং দিস থিংস also animated, and also making them react to some things. Where we got a reactor, yeah, making them react like there is a blast radius for them. A blast radius যেহেতু the main magician আছে, so spikes will kind of tilt this way because ওর থেকে হচ্ছে emit হইতেছে, so she's giving energy this way, and this
অল দ্য স্পাইকস আর গোয়িং দিস ওয়ে। সো এটা একটা চ্যালেঞ্জিং জিনিস ছিল, যার কারণে হচ্ছে আমার আমার ফ্রেন্ডের হেল্প নেওয়া লাগছে। আমি হচ্ছে ম্যাথে একদম কাঁচা, আই ডু নট নো ম্যাথ রাইট নাও। আমার ম্যাথের স্কিল হচ্ছে 0 মাইনাস কিছু একটা হবে। সো এখানে এসে আমার ফ্রেন্ডের বিশাল হেল্প নেওয়া লাগছে, থ্যাঙ্কস টু হিম অলসো। কজ আমি জানতাম যে এখানে আমি প্রক্সিমিটি ইউজ করতে পারবো, জিওমেট্রি প্রক্সিমিটি, বাট আই ডোন্ট নো হাউ টু এফেক্ট দিস and affect their rotation. Yeah. Also there was particles. আমি হচ্ছে পার্টিকেল সিমুলেশনে যেতে চাই না বিকজ এই সিন অলরেডি এনাফ হেভি হয়ে গেছিল। So I needed geometry node to make me particles. Yeah, okay. So there was particles also, অনেক particles but পারফরমেন্স ইম্প্যাক্ট অতটা না। আমি এগুলোর আলাদা ব্রেকডাউন হচ্ছে খুলে রাখছি, so I'll show them after that. আর অলসো হচ্ছে এই লোকটা ফ্রিজ হয়ে যায় একটা টাইমে, যে ওই শটটা, এটা না, এটা আলাদা একটা ফাইলের শটটা। সো ওইটা আমি হচ্ছে দেখাচ্ছি একটু পর। সো ইয়া, এটা হচ্ছে আমার মেইন এফেক্টস, যেটা হচ্ছে আমি অন দ্য সিন করছি, অন দ্য সিন ভিএফএক্স। এরপর অফ দ্য সিন হচ্ছে কিছু কাজ করা করছি, ওগুলো হচ্ছে কম্পোজিটিং অনেক কিছু করা ছিল, যেগুলা I don't know, I was being a madman to make it like a film kind of thing. Like আমার তখন ফিল্ম এমুলেশন করতে অনেক ভালো লাগে, এখনো ভালো লাগে। লাইক আমার এখন মেইন স্টাইল হচ্ছে ফিল্ম এমুলেটেড স্টাইল, কালার গ্রেডিং এন্ড পোস্ট প্রসেসিং। তখন হচ্ছে আরো বেশি পাগলামি করতাম, লাইক পুরো একদম ঝলসা দিতাম। ওই আমার মানে তখন হচ্ছে নিহাল ভাই মেইনলি, নিহাল ভাইরা আই থিঙ্ক উই অল নো, মোস্ট অফ আস। উনি হচ্ছে আরেকজন বিশাল নোড আর্টিস্ট, আমাদের সিনিয়র একজন। উনি হচ্ছে একটা নতুন অ্যাড অন বানাইতেছিল। অ্যাড অন তখনও মেবি হয় নাই, তখন হচ্ছে জাস্ট নোড গ্রুপ ছিল। তো উনি হচ্ছে কম্পোজিটর, মানে ব্লেন্ডারের কম্পোজিটর বানাচ্ছিল। তো ওনার কাছে অনেক লাইক অ্যানামরফিক এন্ড ফিল্ম এমুলেশন স্টাফ ছিল। তো ওনার কাছ থেকে হচ্ছে আমি নিছিলাম কিছু জিনিসপাতি এন্ড কিছু নলেজ, সেগুলার সংমিশ্রণ হচ্ছে এখানে কম্পোজিট ছিল। বাট দিস ইজ আউটডেটেড নাও। এখনো ওনারও আপডেটেড ভার্সন আছে এন্ড আমারও প্রসেস চেঞ্জ হয়ে গেছে। আমি এখন আর এইভাবে করি না, বাট দিস ওয়াজ হাউ ইট ওয়াজ। এটার ফাইনাল রেজাল্টের বিশাল একটা পার্ট এখান থেকে আসছে। দিস ওয়াজ বিগ, like this was a big driver for the whole art style. Yeah. So আমি হচ্ছে সবার আগে এই স্পাইকস এন্ড স্টাফ, এটার বিশালটা আমি সেটা নোটটা অফ করে দিই ফর পারফরমেন্স। অলসো এইটারটা অফ করে দিই ফর নাও। ওকে, আমার কাছে এখন জাস্ট গ্রাউন্ডের গুলো আছে। দিস ইজ বিগ, উই নো, লাইক দিস ইজ বিগ, বাট আমি সে ব্রেক ডাউন করার ট্রাই করবো। বাট আই ওয়ন্ট ট্রাই টু টিচ ইউ দিস বিকজ সত্যি কথা বলতে অর্ধেক আমিও নিজেও ভুলে গেছি, বিকজ ইটস লাইক 1.5 বছর আগের একটা প্রজেক্ট, মেবি 1.5 বছর তো 1 বছর, মেবি আই থিঙ্ক 1 বছর। হ্যাঁ, অনেক কিছু আমি নিজে ভুলে গেছি। সো আই জাস্ট ট্রাই টু ব্রেক ইট ডাউন, হাউ দ্য প্রসেস ওয়াজ ডান, হাউ আমি কিভাবে চিন্তা করছি যে দিস ক্যান বি ডান দিস ওয়ে। তো আপনি ওই কি ওয়ার্ড গুলা যদি সার্চ করেন, ইউ উইল গেট আ লট অফ ইনফো, বিকজ জিওমেট্রি নোট বেসিক্যালি ফ্রি। জিওমেট্রি নোট অলমোস্ট সব ইফেক্ট হচ্ছে ফ্রিতে, লাইক ইভেন ইউটিউবে কোর্স বাদেও পাওয়া যায়, পেইড কোর্স বাদেও। সো লাইক জাস্ট সার্চ করতে জানলে অর্ধেক শেখা শেষ। বাট ম্যাথ ইজ আপ টু ইউ, কজ দিস ইজ আ বিগ ম্যাথ পার্ট, যেটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। আই ডোন্ট নো হাউ ইট ওয়াজ ডান, আই ডোন্ট নো হাউ দিস ওয়ার্কস, আই জাস্ট নো যে এই প্যারামিটার গুলোই কাজ করে। সো ম্যাথ একটা বিশাল ফ্যাক্টর। ম্যাথ আই থিঙ্ক একটা জেনারেল ম্যাথ নলেজ থাকলে অনেকখানি ইজি। এরিন্ডেলের ভিডিওগুলো দেখলে সে হচ্ছে অনেক ভালোভাবে ম্যাথগুলো এক্সপ্লেন করে, বাট আমার ব্রেন কম্প্রিহেন্ড করতে পারে না। আমার একটা বটল নেক। সো ইয়া, আমি হচ্ছে স্টার্ট করি। এটার মেইন অবজেক্টটা হইতেছে একটা কার্ভ।
সব ডিলিট করে দিই। এর মেইন অবজেক্ট হচ্ছে একটা কার্ভ। এটা প্রজেক্টেড হইতেছে সারফেসে। আমার সারফেস হচ্ছে একটা লাইক এই মেশের সারফেসটাতে অ্যাকচুয়ালি প্রজেক্ট হইতেছে, বাট দিস নোট গ্রুপ ইজ মেন্ট টু বি অন দ্য ফ্লোর। এর জন্য এটা জাস্ট আমি ফ্লোরে ইউজ করি। ওটাতে আসতেছি কেন ফ্লোরে ইউজ করা হয়। So I'll draw a few lines like this. Okay. So I have a few spikes and snow on the ground. এখানে snow material আসলে আমি দেখাতে পারতেছি না sadly, but this had snow materials on them. পুরো অনেক ইজি জিনিস আই থিঙ্ক কুইকসেলের শেডার দিয়ে করছিলাম। Oh, this is the ice. Yeah, it's a কুইকসেলের stuff. Easy. So the first thing যেটা হচ্ছে আমার ফ্রেন্ডেরই বানানো হচ্ছে একটা নোট গ্রুপ। This is really simple thing, but জিওমেট্রি নোডে অনেক টাফ হয়ে যায় জিনিসটা করা। এই নোট what this note group does is basically this. It does this. You get a curve and you get a like a grid along the curve. This is not grid, এগুলো হচ্ছে plain grid হলে তো হচ্ছে graded থাকতো, but basically this note group gives you that control. Also এটা হচ্ছে আমার কার্ভের নর্মাল ফলো করে। I mean I can rotate it and stuff. Like this is the whole math thing যেটা হচ্ছে আমার দ্বারা কম্প্রিহেন্ড করা পসিবল না, বাট দ্যাটস why I can tell you that ও হচ্ছে আমাকে কার্ভের পয়েন্টে গ্রিড দিতেছে। দিস ইজ হোয়াট আই গেট। তো আমারও থট প্রসেস এমন ছিল যে আমি যদি হচ্ছে একটা গ্রিড নিয়ে সেটার উপরে যদি আমি হচ্ছে পয়েন্ট ডিস্ট্রিবিউট করে সেটাকে আমার একটা সারফেসে শ্রিঙ্ক র্যাপ করি বা সেট পজিশন করি, তাহলে আমি হচ্ছে সেখান থেকে আই ক্যান গেট দ্য স্নো এন্ড আই ক্যান অলসো গেট দ্য স্পাইকস এজ ওয়েল। স্পাইকস এর বেস গুলা পাবো। তো এই মটোতে হচ্ছে আমি ফার্স্টে শুরু করছিলাম, যেটা আমি মিজারেবলি ফেল করছি। দেন আমার ফ্রেন্ড হচ্ছে তার নোট গ্রুপ বানায় দিছে আমাকে। দিস ইজ হোয়াট আই গেট ফ্রম ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ জাস্ট দ্য গ্রিড অন দ্য কার্ভ। এটা এখনো সেট পজিশনে করা হয়নি। And then this part is easy, ground snow. I think অনেকে হচ্ছে স্নো বানাইতে চায় বাট পারে না, বাট দিস পার্ট ইজ রিয়েলি ইজি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা দিয়ে যে করা লাগবে এমনও না, এটা জাস্ট আমি কন্ট্রোলের জন্য করছি, বেটার কন্ট্রোল। বাট ইউ ক্যান লাইক ক্রিয়েট মেশ অ্যারাউন্ড হিয়ার এন্ড দেন সেটার উপর জাস্ট ডিস্ট্রিবিউট পয়েন্ট। দেন হচ্ছে সেটার এই যদি হচ্ছে শ্রিঙ্ক র্যাপ করতে, আপনাদের শ্রিঙ্ক র্যাপ করা লাগবে না বিকজ ইউ অলরেডি হ্যাভ দ্য গ্রাউন্ড। So shrink wrap না করলে we go straight to points to volume, then volume to mesh, then হালকা পাতলা একটু এই set shade smooth টা মারা লাগতে পারে, and that's it. You increase the adaptivity for better stuff, and এরপর হচ্ছে একটা subdivision surface মেরে দিলে this will look even better. Yeah, that's the snow, easy. And নিচে হচ্ছে I had to generate curve for the spike, so another distribute point. Then হচ্ছে পয়েন্টের উপর হচ্ছে icosphere instance করছি because I needed like one base, and একটা base থেকে হচ্ছে multiple spikes বের হবে। So basically I needed one base যেখান থেকে হচ্ছে multiple spikes বের হবে। That's why I took a icosphere. Then হচ্ছে আমি সেটাকে shrink wrap করছি on the ground, so all the icospheres are on the ground. And then ওটাকে হচ্ছে রিয়েলাইজ ইনস্ট্যান্স করা লাগছে কজ জিওমেট্রি নোডে when you instance something that is counted as a like a ghost object, ওটা এক্সিস্ট করে না। সেটা হচ্ছে this is not existing on the physical plane, you're just seeing ghosts. So ওটাকে হচ্ছে রিয়েলাইজ ইনস্ট্যান্স মারলে they will become geometry, then you can work as a geometry on them again. So ইনস্ট্যান্সের উপর পয়েন্ট ডিস্ট্রিবিউট করা যায় না, বাট জিওমেট্রির উপর করা যায়। So I took the icospheres and made them geometry.
সো এগুলো সব হচ্ছে কাউন্টেড অ্যাজ এ জিওমেট্রি। দেন ওগুলোর উপর আবার ডিস্ট্রিবিউট পয়েন্টস, বিকজ আই নিড পয়েন্টস দ্যাট উইল grow curves on. So I distributed some points on them. Also duplicate করছি because duplicate is faster than distributing points. Because duplicate off করে দিলাম, এখানে দেখা যাচ্ছে 15 ms টাইম লাগতেছে, 15 মিলি সেকেন্ড। যদি আমি ডেন্সিটি বাড়াই, the time increases. Also এই পুরো প্যাটার্নটা একটু লাইক ধ্বংস হয়ে গেছে। I don't like this much. I want clustered, because যত আমার ক্লাস্টার থাকবে তত আমি এক জায়গায় অনেকগুলো উঠাইতে পারবো। So I went with duplication, কারণ অনেক কম টাইম লাগতেছে। আমি 10 বার ডুপ্লিকেট করতে পারছি at the same part at the same time, but literally no time at all. এরপর হচ্ছে I instanced করছি, I instanced curve lines on those points. এই ডুপ্লিকেটেড ওকে ডিস্ট্রিবিউট মানে আমার যে আইকোস্ফিয়ার ছিল, আইকোস্ফিয়ারে যে পয়েন্টস গুলো আমি পয়েন্টস গুলো জেনারেট করছি, সেই পয়েন্টস গুলোর মধ্যে হচ্ছে আমার কার্ভ লাইন গুলো জেনারেট হয়েছে। সো দে অল হ্যাভ সেম বেস বাট মাল্টিপল like multiple branches or something. Is it? All right. So এখন হচ্ছে আমার চ্যালেঞ্জ, how do I make spikes, because these are just hair like this is just curves. I need spikes. They need 3D depth. So এখানে হইতেছে আবার ইজি, দিস ইজ আ ইজি স্টেপ। আমার হচ্ছে সেট কার্ভ রেডিয়াস করা লাগছে, যে নোটটা দিয়েছে আমি কার্ভের রেডিয়াসটা কার্ভের ডেট দেওয়ার আগে সেট করে দিতেছি। এরপর হচ্ছে কার্ভ টু মেশ, so this turns into mesh. I have the radius control here, can do whatever any shape I want. And then হচ্ছে কার্ভ সাইকেল, সরি কার্ভ সার্কেল, যেটা হচ্ছে আমার ওভারঅল রেডিয়াসটা কন্ট্রোল করবে। দিস মাল্টিপ্লাইজ অন দিস ওয়ান, এই ভ্যালুটা এটাকে মাল্টিপ্লাই করতেছে বেসিক্যালি। দেন আবার রিয়েলাইজিং সেন্স করছি, because we know we cannot distribute points on instanced meshes. We need geometry, we need real geometry, because these were ghosts, and realize instance করলে this becomes mesh again. So why am I making them mesh? Because আমার হচ্ছে this doesn't, এগুলো হচ্ছে লাইক নর্মাল গাছের কাটা মনে হইতেছে, বাট they don't have enough details to be icy spikes, because like for my art purposes I think like ice spikes should be more rigid, more ragged, more like wordটা কি, like it has more corrosion, like এটা হচ্ছে it's like পানি অনেকবার গলছে, অনেকবার আবার ফ্রিজ হইছে, সো ওর অনেক ক্ষয় হইছে, there is lots of ক্ষয়, there's a parts where it's like frosted snow, there is a parts where it's like clear snow, so we needed details on them. এর জন্য আমি আবার good old points to volume to mesh মেথডে চলে গেছি, যার জন্য হচ্ছে আমার এগুলোকে আবার লাইক ডুয়ালাইজ করা লাগছে, যার জন্য আমি হচ্ছে এর উপর আবার পয়েন্টস ডিস্ট্রিবিউট করতে পারি। সো রিয়েলাইজ ইনস্টেন্স মারার পর আমি হচ্ছে ওর উপর একটা সিম্পল নয়েজ ডিস্টরশন মেরে দিছি, ইজি, লাইক দুইটা নয়েজ নিয়ে মাল্টিপ্লাই হ্যান ত্যান, and we get this little distorted thing is just noise, আর কিছুই না, just for a little bit details. And এরপর আমি সাবডিভাইড মারতেছিলাম, বাট ইট ওয়াজ a bad idea, because সাবডিভাইড মারলে it almost dies 59 ms. This is not what I need, অনেক। So আমি বেসিক্যালি হচ্ছে মার্জ বাই ডিস্টেন্স মারছি, because there is a lot of intersecting parts, আমি যতখানি হচ্ছে পারফরমেন্সে সেভ করতে পারি। এরপর হচ্ছে
আমি পয়েন্ট ডিস্ট্রিবিউট করলাম। I get the points to volume to mesh, voila, easy, free details. You get rigid edges, like there's a lot of erosions, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, that's all. এরপর হচ্ছে I have, oh, I missed this bit. I missed this bit. This is the math bit. Okay. So I have all these curves, right? But where is the rotation? But this looks like this. যখন আমি হচ্ছে distribute করব, they will look like this unless I have something to make them rotate. Like they won't rotate unless I have a effector that's affecting their rotation. So এখানে হচ্ছে আমার ফ্রেন্ড সে আমাকে এই ম্যাথটা বানায় দিছে। So what it does is হচ্ছে এই আইকোস্ফিয়ারের ডিস্টেন্স না, there is icosphere here, icosphere 1, আইকোস্ফিয়ারের পজিশনটা নিয়ে ওর পজিশনের সাথে হচ্ছে কিছু ভেক্টর ম্যাথ করছে, যেগুলো এক্সপ্লেন করা আমার পক্ষে অনেক টাফ, আই ওয়ন্ট ট্রাই। সো এখানে হচ্ছে ও বেসিক্যালি ভেক্টর ম্যাথ করছে। দিস ইজ হোয়াট আই নো, যে কেন ভেক্টর ম্যাথ করছে, বিকজ only vector nodes have the data to contain the x, y and z values. x, y and z থাকলেই আপনি হচ্ছে রোটেশন ভ্যালু গুলা পাবেন, নাহলে যদি আপনি একটা ভ্যালু দেন they'll be used like, আমি থিঙ্ক যে একটা ভ্যালু দেওয়াও যায় এই ইনপুটে, this blue input, blue diamond, they don't take like uh, they won't take these things, you need like vector, then this will work. So that's why vector based math করা লাগছে। ও বেসিক্যালি এটার পজিশন নিয়ে এটার যে ওর হচ্ছে এটার একটা অ্যাপ্রক্সিমেট লাগে, এটা প্রক্সিমিটি বের করছে, যে প্রক্সিমিটিতে হচ্ছে একটা এদের পয়েন্ট গুলাতে একটা রোটেশন দিবে অন দি অপোজিট ডিরেকশন। ওর পয়েন্ট থেকে ওর যে সেন্টার পয়েন্ট, আইকোস্ফিয়ারের সেন্টার পয়েন্ট, সেখান থেকে হচ্ছে মাল্টিপ্লাই করতেছে অপোজিট ডিরেকশনে। সো যদি এখানে একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টটা এই পয়েন্টের অপোজিটে রোটেট হইতেছে। ইফ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, এই পয়েন্টটা এই মাইনাস এক্স এ যাইতেছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস বেসিক্যালি। এখানে একটা পয়েন্ট এদিকে যেতেছে, এখানে একটা পয়েন্ট এদিকে যেতেছে। এই ম্যাথটা হচ্ছে থট প্রসেসে অনেক সিম্পল, বাট যখন হচ্ছে করতে বসা হয়েছে অ্যাকচুয়ালি ইট টুক লাইক আওয়ার্স, মেবি ডেজ, আমি আমার মনেও নাই। So that is how crucial math is on geometry node, and at in the end of the day you get this little small thing, just a simple effect. But this, okay, so এখানে রোটেশন হইতেছে and then স্কেলটা হইতেছে জাস্ট র্যান্ডম স্কেল, আর কিছুই না, there is a random scale. আমি জাস্ট জি অ্যাক্সিসে হচ্ছে স্কেলটা র্যান্ডমাইজ করে দিছি বেশি। Yeah, that's it for the spikes and snow. And for turn off করে দিই।
for these same node setup, same stuff, just little like different values. What I did is basically in the maths where these things had a proxy, like those um, proximity thing, যেটা হচ্ছে এক্সট্রা ম্যাথস ছিল, সেটা এখানে লাগে নাই বিকজ আমার এখানে ব্লাস্ট রেডিয়াস দেওয়ার কোনো দরকার নাই। তো বেসিক্যালি দিস ইজ এ সিম্পলার ভার্সন অফ দ্যাট, জাস্ট ওই রোটেশনটা নাই, দে আর জাস্ট অন দি জেড অ্যাক্সিস। এগুলো হচ্ছে জেড প্লাস ছিল, এগুলো জেড মাইনাস, দ্যাটস দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। I just drew on the surface. Oh, there could be a question যে কেন এগুলো শুধু এজে আইসা, লাইক এজ বরাবর হইতেছে, বা কেন হচ্ছে এখান দিয়ে ঢুকে যেতেছে না, লাইক ইফ আই ড্র লাইক হিয়ার, কেন হচ্ছে এখান থেকে বের হইতেছে না, কেন জাস্ট এই নিচ দিয়ে বের হইতেছে। তো ওইটার রিজন হচ্ছে সেম, ম্যাথ যেটা হচ্ছে এক্সপ্লেন করা আমার জন্য টাফ, বাট হোয়াট মাই থট প্রসেস ওয়াজ যে আমার এইখানে যেই প্লেনগুলা জেনারেট হইতেছে, আই হ্যাভ এ নর্মাল ফর দিস প্লেন, একটা নর্মাল ভ্যালু আছে এই প্লেনগুলোর, এই প্লেনগুলোর হচ্ছে একটা নর্মাল ভ্যালু আছে। সো সরি, প্লেনগুলো নর্মাল ভ্যালু অ্যাকচুয়ালি ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এটার পয়েন্টগুলো যেগুলো ইনস্ট্যান্স হচ্ছে এইগুলার নর্মাল ভ্যালু। হোয়ার ইজ মাই পয়েন্টস? ইয়া, এই পয়েন্টস গুলার হচ্ছে নর্মাল ভ্যালু ম্যাটার করে, যে পয়েন্টস গুলো হচ্ছে স্ল্যান্টেড আছে নাকি হচ্ছে একদম ফ্ল্যাট জেড অ্যাক্সিস আছে। যখন হচ্ছে ফ্ল্যাট জেড অ্যাক্সিস পাবে তখনই হচ্ছে ওই পয়েন্টস গুলো জেনারেট হবে, যেগুলো হচ্ছে স্পাইক দিতেছে। So, এইখানে যে এই পয়েন্ট গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ পয়েন্টস ফর স্পাইক জেনারেশন বলা যায়, যে এই পয়েন্টস গুলো হচ্ছে স্পাইক জেনারেট করতে পারবে। এরপর এগুলো সেট পজিশন করে জায়গার মতো নেওয়া হয়েছে, এন্ড yada we get spikes and then join geometry. So that was all for the spikes and the snow, and maybe অনেক কিছু বুঝে নেই, but I'll highly suggest যে আপনি geometry basic থেকে স্টার্ট করলে অনেক কিছু শিখবেন। and আমার এই process, this is not like a health process, maybe there is a better way, there is a more easier way to do it. আপনি হয়তো বা লাকি হইতে পারেন, ফাইন্ড করে ফেলতে পারেন সেই প্রসেস, বিকজ ম্যাথ, একটা ম্যাথ অনেকভাবে করা যায়, একটা ম্যাথ অনেক অপটিমাইজ হইতে করা যায়, অনেক স্লো হইতে করা যায়। সো ইট boils down to how much you can do it. And the next effect is freezing effect. এটা কোয়াইট সিম্পল, এটা অ্যাকচুয়ালি আমার মাথায় আসছে ব্লেন্ডার জিওমেট্রি যখন বের হইতেছিল, তখন অনেক লোকজন হচ্ছে এক্সম্যানের হোয়াট ওয়াজ দ্য ব্লু ক্যারেক্টার নেম, যে হচ্ছে শেপ শিফট করতে পারতো, আমি ভুলে গেছি নামটা। নাইটক্রলার। আচ্ছা, নাইটক্রলার। ওর ইফেক্টটা অনেকে বানাইতেছিল, যে জিওমেট্রি নোট দিয়ে নাইটক্রলার ইফেক্ট। ওইটা দেখে মনে হলো, ওটা মানে যখন হচ্ছে এই প্রজেক্ট আসলো তখন আমার মনে হলো যে ওই জিনিস যেই প্রসেসে করছে, আই ক্যান স্টিল দ্য প্রসেস বাট মিক্স ইট উইথ মাই প্রসেস এন্ড মেক দিস আ ফ্রিজিং এফেক্ট, যে কি একজন ফ্রোজেন হয়ে যাইতেছে লাইক দিস। So what I did is I steal the Nightcrawler's process and bind it with my um, একটু কারেকশন, ওটা মিস্টেক ছিল অ্যাকচুয়ালি। Mystic. Nightcrawler তো হচ্ছে ইয়া করতো, টেলিপোর্ট করতো। টেলিপোর্ট করতে পারবে। ইয়া, ওকে। সো এটা কাইন্ড অফ ইজি, আই থিঙ্ক এটার হচ্ছে টিউটোরিয়াল পাওয়া যাবে অনেক ইজিলি সার্চ দিলে। মেবি একটু ঘোরাঘুরি করা লাগবে, মেবি দু একটা ইন্ডিয়ান টিউটোরিয়াল দেখা লাগতে পারে, বাট ইউ উইল গেট ইট। I think this is easy find. So what I did is আমার হচ্ছে দুইটা প্রসেস ছিল। একটা হচ্ছে I took this cone which is like this, I took this cone. So একটা কেন z প্লাস একটা কেন z মাইনাস একটু পরে আসতেছি, বাট
আমার এই দুইটা কোণ হচ্ছে এক জায়গায় যে হচ্ছে ডিস্ট্রিবিউট হবে, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন, দিস ওয়াজ জাস্ট দি আইস ক্রিস্টালস। তো আমার প্রসেস, আমার ব্রেকডাউনটা এমন ছিল যে যখন হচ্ছে আইসটা মানে আইস ইফেক্টটা হবে, আগে হচ্ছে ক্রিস্টালাইজড হবে, ক্রিস্টালাইজড হওয়ার পরে হচ্ছে ওর গায়ে স্নো জমবে, বিকজ লাইক এয়ার থেকে হচ্ছে ও ইয়া পাইতেছে, moisturize পাইতেছে, and then the moisture gets trapped and then it becomes snow or ice, whatever. So that was the whole thought process here. আমি এরপর দুইটা কাজ করলাম, একটা হচ্ছে চেঞ্জ করি, মানে নোট বানাইতে যে মাথা অনেক সময় নষ্ট হয়ে যায়। this was count not can't. আহ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্ট কাউন্ট, আমার কতগুলো পয়েন্ট জেনারেট হইতেছে ফর অল দিস এফেক্টস, এন্ড এটা হচ্ছে ট্রাভেল ডিসটেন্স ফ্রম দিস ওয়ান, এর প্রক্সিমিটিতে কত দূর হচ্ছে আমি এফেক্ট রাখবো। I can make it like small or I can make it like অনেক বড়, অনেক দূর থেকে এফেক্ট করতেছে, অনেক বড় এফেক্ট করতেছে। Do you get this? Like there is a like a radius to it. So if this goes this way, this way, or this way, this is a fun thing. So yeah, so এটা হচ্ছে এটা করে ওর প্রক্সিমিটি বাড়াইতেছে, বেসিক্যালি এটার যে প্রক্সিমিটি স্ফিয়ার আছে সেটার সাইজ বাড়াইতেছে। and how do they work? এটার হাফ হচ্ছে আমি জানি না, বিকজ ম্যাথ, হাফ হচ্ছে আমি জানি কেমন কাজ করে। সো এই কাউন্টটা হইতেছে আমি হচ্ছে এই কাউন্টের ব্রাইটনেস, সরি কন্ট্রাস্ট বাড়াইতেছিলাম। আমি হচ্ছে এটা ফিল্ডস, আই থিঙ্ক অনেকে জানে যারা জিওমেট্রি চালাইছে, যারা হচ্ছে শুরুর দিকে 3 তে যখন ফার্স্ট জিওমেট্রি বেরিয়েছে তখন সব চলতেছে ফিল্ডস দিয়ে, এখন অ্যাট্রিবিউটস দিয়ে চলে। ফিল্ডস হচ্ছে বেসিক্যালি আপনার শেডার নোডের মতো জিনিসপাতি করা লাগতো। তো আমি বেসিক্যালি এখানে এরকম শার্পলি অনেক কন্ট্রাস্টি একটা মাস্ক চাইতেছিলাম, যে মাস্কে জাস্ট আমার where is my viewer node? এই তো। So I needed a sharp mask যেখানে হচ্ছে আমার জাস্ট স্নোটা আসবে, I need another sharp mask যেখানে হচ্ছে আমার জাস্ট এইগুলো আসবে, these things, little things. তো এর জন্য হচ্ছে আমি এই ম্যাপ রেঞ্জ ইউজ করছি, এন্ড কালার র্যাম্প এন্ড মাল্টিপ্লাই, আই ডোন্ট নো, মেবি এত কিছু লাগতো না, মেবি একটা ব্ল্যাক ম্যাপ রেঞ্জে হয়ে যেত, বাট ইয়া নোড অ্যাড করার সময় মাথা ঠিক থাকে না। And this is the empty, এইটা হচ্ছে সেম সিস্টেম, this is the same node group you saw in the last thing, but একটু modified because that affected the rotation, but this one masks the density, এই হচ্ছে ডেনসিটি মাস্ক করতেছে। তো যদি ভ্যালু দেখি, this is the mask of only this one. তো আমার জাস্ট ডেনসিটা এই স্পাইকস গুলা ডেনসিটিও মাস্ক করে দিতেছে আমাকে, এন্ড দেন হচ্ছে সেটা ডিস্ট্রিবিউট হইতেছে, দিস ইজ ডিস্ট্রিবিউশন ফেজ। এন্ড আমার হচ্ছে এখানে দুই ধরনের কোণ আছে, একটা হচ্ছে আপ যায়, একটা ডাউন যায়। এটা আমি বেসিক্যালি করছি ডায়মন্ড বানাইতে, অ্যাকচুয়ালি মাই চিপ ডায়মন্ড। আমি হচ্ছে চাইতেছিলাম না বাইরে থেকে একটা শেপ আনি, আই ওয়ান্টেড টু মেক ইট অল ইন জিওমেট্রি নোট, অল গস সাবজেক্ট। সো একটা কোণ উল্টা, দুইটা উল্টা কোণ এন্ড জয়েন্ট as ডায়মন্ড, like a poor attempt at a crystal. অনেক টাইম, মানে টাইম অনেক কম ছিল, সো it cheated a bit. I don't think it matters too much on the big scale. So yeah, এই এমটিটা থেকে হচ্ছে প্রক্সিমিটি নিয়ে প্রক্সিমিটি মাস্ক, এন্ড ওই প্রক্সিমিটিটাকে হচ্ছে জাস্ট একটা মাস্ক দিয়ে এটা বানানো হয়েছে, এন্ড অলসো সেটার অলসো হচ্ছে দিস ওয়ান, যেটা হচ্ছে আমি ম্যাপ রেঞ্জ করে করছি ফর দ্য হোল স্পিয়ার। এটা হচ্ছে স্পিয়ার ছিল আর এটা হচ্ছে রিং, সরি ওকে, দিস ওয়ান ওয়াজ দ্য স্পিয়ার যেটা হচ্ছে স্নো, আর
দিস ইজ দ্য রিং, যেটা হচ্ছে ক্রিস্টাল। এই দুইটা থেকে হচ্ছে আমি স্নো এরটা থেকে ডিস্ট্রিবিউট পয়েন্ট, পয়েন্ট টু ভলিউম, পয়েন্ট টু মেশ, I get the snow. Also a ring থেকে distribute to point, then instance those uh, crystals on the points and join them both. You get a freezing effect and then just animate this thing. Yeah. You get like you get frozen. uh, okay, third effect যেটা হচ্ছে particle, what is it like, you can call it dust simulation or particle floating simulation, whatever. I use this method for the snowflakes. এখানে হচ্ছে আমি তিনটা ভ্যালু জাস্ট বের করে রাখছি। এটা হচ্ছে ডেনসিটি, একটা হচ্ছে কত স্পিডে হচ্ছে এরা লড়বে, স্পিড বেশি, স্পিড একদম কম, and this is the spread. Yeah, so there is a little bit of issues যেখানে হচ্ছে আমি আরেকটা সকেট বের করি নাই যে পার্টিকেল গুলো কত দূরে যাবে, so I thought like I can manage it with speed and the spread. স্প্রেড বাড়াইলে হচ্ছে স্পিডটা একটু বেড়ে যায়, তখন হচ্ছে আমার স্পিড একটু কমায় দেওয়া লাগে, বিকজ দে কোরিলেট। এটা সিম্পলি জাস্ট আই হ্যাভ কিউব হিয়ার, এন্ড কিউবটা হচ্ছে মেশ টু ভলিউম, ডিস্ট্রিবিউট পয়েন্টস ইন ভলিউম, যেটাকে হচ্ছে আমি সেট পজিশন করছি উইথ জাস্ট এ 4D নয়েজ টেক্সচার, আর কিছুই না। 4D ডাব্লিউটা হচ্ছে মাল্টিপ্লাই হইতেছে সিন আর আমার রিটাইম দিয়ে, সিন টাইমের সেকেন্ডস এর সাথে আমার রিটাইম মাল্টিপ্লাই করে আমি জাস্ট ডাব্লিউটা হচ্ছে এফেক্ট করতেছি, যেটা হচ্ছে র্যান্ডমাইজেশন। আর এরপর হচ্ছে ওই নয়েজ টেক্সচারটার কালার থেকে কালার নিছি, বিকজ আই হ্যাভ দ্য ভেক্টর ইন কালার, কালার অলওয়েজ আরজিবি, যেটা হচ্ছে ব্লেন্ডারে এক্সওয়াইজি হিসেবে কাউন্ট হয়। সো আই গট দ্য কালার এন্ড আই মাল্টিপ্লাইড উইথ দ্য স্প্রেড। সো এখানে হচ্ছে এনিথিং, আমি যদি হচ্ছে একটা সিঙ্গুলার ভ্যালু দিয়ে, এটা কিন্তু হচ্ছে ভেক্টর না, দিস ইজ এ সিঙ্গুলার ভ্যালু, এটা কোনো এক্স ওয়াই জেড কাউন্ট করে না, হচ্ছে এক্স ওয়াই জেড এর সম্মিলিত ভ্যালু। তো এখানে ভেক্টর যখন আমি দিতেছি, দিস ওয়াজ এক্স ওয়াই জেড এর সম্মিলিত ভ্যালু, দিস ইজ এক্স ওয়াই জেড এর সম্মিলিত ভ্যালু। এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটুখানি শিফট করে দেয় দ্য হোল থিং। সো দিস ডাজন্ট ডু এনিথিং, দিস জাস্ট শিফটস ইট, ইটস লাইক এ পজিশন নোড, ম্যাপিং নোডের পজিশনটা হিসেবে কাজ করতেছে এটা। সো ফর দ্যাট আমার তো হচ্ছে শিফট হইতেছে, আই ডোন্ট নিড দ্য শিফট, বাট আই নিড দ্য এক্সপেনশন, বিকজ ও স্কেলও করতেছে ওকে। সো আমি হইতেছে স্প্রেডটাকে একটা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে সেটাকে হচ্ছে সাবট্রাক্ট করছি ওর 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 ভ্যালু থেকে, ওর জাস্ট পজিশনাল ভ্যালুটা আমি সেখান থেকে সাবট্রাক্ট করছি। তো ওটার এন্ড পয়েন্ট আমার যা থাকে, আমি স্কেলটা পাইতেছি, সো ইট বিকামস this to this, but I subtract the position, so I just have the scale. So this is how I did the expansion. এখানে ও আপনার হচ্ছে ভাবতে পারেন এখানে নোটটা কেন এরকম weird, বিকজ আমি হচ্ছে এখানে আহ, এটা হাইড করে রাখছি। So there is a 0.5 reduction in this whole thing, and সেটা হচ্ছে সাবট্রাক্ট হইতেছে এখান থেকে। This is how you do the, so this is how you um, like multiply noise on some stuff, like যে কোনো জায়গায় হচ্ছে প্রসেস গুলো এই সেম কাজ করা লাগবে, বিকজ নয়েজ অলওয়েজ হইতেছে
সব শিফট করে ফেলতেছে এন্ড ইউ নিড টু সাবট্রাক্ট যেগুলো আপনার লাগবে না। সো ইয়া, দ্যাটস ইট। আর কিছুই নাই, লাইক বেসিক্যালি এটা সেট পজিশন হইতেছে এন্ড ইউ গেট দিস। এরপর হচ্ছে জাস্ট ডিস্ট্রিবিউট, যেহেতু পয়েন্টস আছে দেন হচ্ছে ইনস্ট্যান্স পয়েন্টস অন, সরি ইনস্ট্যান্স অন পয়েন্ট দিলে দেন ইনস্ট্যান্সে জাস্ট একটা অবজেক্ট whatever you want to distribute. Okay, I think এখানে সবগুলো এফেক্ট ডান। মেবি টু রেন্ডার অথবা লাইট দেখাইতে পারতাম, অলসো ক্যামেরা কাটস আই ডোন্ট থিংক এখানে, মেবি দেখাইতে পারি। আই হ্যাভ অল দিস ক্যামেরাস যেগুলো হচ্ছে স্টোরি বোর্ড করা ছিল অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্টোরি বোর্ড আমি হচ্ছে প্রত্যেকটা সিন সাজাইছি। লাইক আমার এই শটে হচ্ছে এরকম ভালো লাগতেছে, সো আই মেড অ্যানাদার ফাইল এন্ড ডিড দ্য টুইকস লাইক দ্যাট। প্রত্যেকটা ক্যামেরার জন্য আলাদা লাইট টুইকস এন্ড হোয়াটএভার ইট নিডেড। অলসো আই হ্যাড আ বিট অফ সিমুলেশন যেগুলো হচ্ছে ব্লেন্ডারের ইন্টারনাল ছিল, বাট really easy things like এটা কি ওটা, yeah, give me a minute, yeah, এটা ওটা maybe, হ্যাঁ। So what I did is এই ক্যারেক্টারের হচ্ছে হাত থেকে I needed particles to go out, so basically আমি হচ্ছে ওর হাত থেকে একটা স্ফিয়ার নিয়ে স্ফিয়ার দিয়ে জাস্ট পার্টিকেল থ্রো করছি এন্ড দেন এই পার্টিকেল গুলোই আবার ইউজ করে সেকেন্ড টাইম আবার হচ্ছে আরেকটা সিমুলেশন মারছি, যেটা হচ্ছে স্মোক সিমুলেশন। ফার্স্ট হচ্ছে পার্টিকেল সিমুলেশন মারার পর এই পার্টিকেলস গুলো আমার সিমুলেটেড ডান। এরপর হচ্ছে আমি আরেকটা স্মোক সিমুলেশন নিছি বা ফ্লুইড সিমুলেশন, দেন হচ্ছে আমি এই পার্টিকেল গুলোকে ইউজ করছি অ্যাজ মাই স্মোক জেনারেটর। এটা মেবি ক্যাশ করা না, মেবি ক্যাশ ডিলেট হয়ে গেছে, জন্য স্মোক আসতেছে না। বাট হোয়াট ইট ডিড ইজ হচ্ছে এই পার্টিকেল গুলোর ভেলোসিটি গুলো নিছে, ব্রেকডাউনে সেটা আছে। Oh, stuff. I didn't show the stuff. Okay. So basically ওর পার্টিকেল গুলো থেকে হইতেছে স্মোক গুলো এমিট করতেছে, যার কারণে you will see like a impact, like there is a lot of small impacts যেটা হচ্ছে নরমালি স্মোক সিমুলেশনে পাওয়া যায় না। it would be like a big fluffy clouds flowing all over him, but এই স্মল স্প্ল্যাশ গুলো হচ্ছে ওই রিজনে আসছে, কারণ I threw some particles at them and particles গুলো হচ্ছে স্মোক এমিট করতেছে, যার কারণে I had this effect. It's like throwing snowballs. Because snowball throw করলে যদি অনেক পাতলা snowball হয়, it will feel like this. Yeah, so এটা হচ্ছে আমার thought process ছিল behind this, because this is how it works, right? যখন আপনি হচ্ছে ধুলা ছুঁড়ে মারবেন কারো দিকে, you have small grains of sand and then you throw at them. For the small grains travels with all the dust, all the fog, and then ওদেরকে যখন কোথাও যখন হিট করবে, হিট করার পর হচ্ছে ছড়া যায়। So that was the thought behind this. মানে wasn't accurate because আমি এত for the price I didn't wanna go for Houdini type simulation, but I think it does what it wants to do. It's a like a magic spell or whatever. And ওর এখানে আমি জাস্ট একটা সিম্পল ক্লাউড স্মোক সিমুলেশন দিয়েছিলাম, লাইক স্টাফটা যখন হচ্ছে ঘুরাইতেছে, এই সিমুলেশনটা ছিল ওইখানে, এখানে একটা ভর্টেক্স ক্রিয়েট হইতেছে। স্টাফ যখন হচ্ছে ও সামন করে তখন ইয়ে এই যে there's a bit of simulation as well.
এই জিনিসগুলো একটু টাইম লাগে, বাট আই থিঙ্ক at the end of the day it makes the result a lot better. আমি হচ্ছে স্টাফটা কি না আছে? I don't think this file has the stuff. Maybe this. Okay, একটু টাইম লাগবে। It could be the bigger file. Okay, yeah. এখানে সিমুলেশন কি আছে, কি করা, আই থিঙ্ক এই জন্য অনেক ল্যাগ দিতেছে। সবগুলা টার্ন অফ করে দিই। ওকে, oh damn. Give me a minute. ব্যাকগ্রাউন্ডে সিমুলেশন চলতেছে, যার কারণে ক্র্যাশ করছে। Alright. So this is another simple one. I think probably এটারও টিউটোরিয়াল পাওয়া যাবে, similar stuff. So basically what happened here is where's the animation part? Damn. Okay, এখানে animation off করা basically. This sphere. Sphere 2. It's not working. Okay, আমার maybe original ফাইলটাই অন করা লাগবে। Give me a minute because I forgot which file it was. এটা হচ্ছে এই লোকের শট, বেসিক্যালি ফ্রোজেন হয়ে যেতেছে, and the spikes also grow. Do I have the stuff here? এখানেও একা। Okay, this is the stuff shot, I think. Yeah, it has to be. Okay, yeah, smoke simulation turned on as well. All right. Okay, so this is the node. Basically, আমার কাছে হচ্ছে sphere
অ্যান্ড এর প্রক্সিমিটি আছে, যেটা হচ্ছে আমি ম্যাপ রেঞ্জ দিয়ে জাস্ট ক্ল্যাম্প করে রাখছি, অ্যান্ড পাওয়ার দিয়ে হচ্ছে বেসিক্যালি তার কন্ট্রাস্ট বাড়ায় রাখছি। কন্ট্রাস্ট বাড়ালে বেসিক্যালি জাস্ট ক্ল্যাম্পের উপর ক্ল্যাম্প করছি, আই ডোন্ট নো ওয়াই, বাট what this did is আমাকে হচ্ছে একটা হইতেছে আমাকে একটা আউটলাইন দেয় যে কতটুকুর মধ্যে হচ্ছে জাস্ট এফেক্টটা হবে, দিস ব্রোকেন শ্যাটার্ড এফেক্ট। দিস ইজ বেসিক্যালি হইতেছে এখানে আমার পার র্যান্ডম ভ্যালুতে প্রত্যেকটা ফেজ ধরে ডিসপ্লেস করে দিতেছে, আর কিছুই না। স্প্লিট এজেস দিয়ে আমি হচ্ছে মেশের প্রত্যেকটা এজ স্প্লিট হয়ে যেতেছে, তো প্রত্যেকটা ফেজ এক একটা মেশ হিসেবে কাউন্ট হইতেছে। এন্ড ওইটা যখন হচ্ছে আমি এই র্যান্ডম ভ্যালুর সাথে নরমাল অ্যাড করে, দে অল গেট দেয়ার ওন সেপারেট নরমাল, দেন হচ্ছে স্কেল করতেছি উইথ দিস ভ্যালু, সো দে হ্যাভ দেয়ার ওন লাইক এরিয়া দ্যাট, মানে কোথায় হচ্ছে এফেক্টটা হবে, তো আমি সেটার মাস্ক হইতেছে এটা, এন্ড এটা হইতেছে দি হোল ট্রান্সফরমেশন, রোটেশন এন্ড পজিশন, সেটা হচ্ছে স্কেল হইতেছে উইথ দিস মাস্ক, এন্ড দেন সেটা দিয়ে স্টেট সেট পজিশন হইতেছে বেসিক্যালি। সো দ্যাটস হোয়াট আই গেট এট ফার্স্ট, বাট এগুলোর স্কেল ঠিক নাই, যার কারণে হইতেছে আমার আবার এই ব্যাক থেকে এই ম্যাপ রেঞ্জের ভ্যালু দিয়ে যতটুক জায়গায় এটা আছে ততটুক জায়গার প্রত্যেকটা মেশের স্কেল হচ্ছে আমি কমাই দিছি। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়েট স্কেল কমে, হ্যাঁ স্কেলই কমেছে, ইয়া। তো অতটুক জায়গায় হচ্ছে আমার স্কেল কমে গেছে, there's just zero scale, and lastly I get the whole effect. Where is the sphere? Yeah, আচ্ছা sphere I think এমনি রোটেট মুভ করলে মেবি কাজ করে না। So yeah, that's the effect, and I think um compositing দেখাইতে পারতাম, but I don't have enough things here to show the composite, but I can show what I do now to composite. এটা অনেক প্রিভিয়াস একটা ইয়া ছিল, যেটা আমি হচ্ছে কুইক এন্ড ইজির জন্য করছিলাম, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে নট কুইক এন্ড ইজি, ইটস রিয়েলি হার্ড, মোর হার্ড। Okay, which project should I show? This is the VFX project. Okay, now it. Oh, wow, okay, সব ডিসপ্লেসড হয়ে গেছে, ড্যাম, সরি ফর দ্যাট। আমি জাস্ট একটা হচ্ছে সিম্পল process দেখাই দিই, how do I color grade and stuff. So basically I take whatever I have in like camera footage or blender footage. I usually export in EXR. Then হচ্ছে basically I put them in here, and I have a little node setup going on. So basically সবার ফার্স্ট হচ্ছে আমার কালার স্পেস ট্রান্সফর্ম করা লাগে, যখন হচ্ছে আপনি EXR থেকে আনবেন কোনো কিছু, তখন সেখানে একটা EXR ঢুকাই।
Okay, fun. Basically the process is আমি হচ্ছে বেসিক্যালি কালার স্পেস ট্রান্সফর্ম আনি, সেখান থেকে হচ্ছে EXR বেসিক্যালি থাকে হচ্ছে sRGB, ব্লেন্ডার EXR এর কালার স্পেস হচ্ছে sRGB আর গামা হইতেছে লিনিয়ার। এন্ড আমি হচ্ছে কালার গ্রেড এডিট করি মেইনলি দাভিঞ্চি ইন্টারমিডিয়েট কালার স্পেসে, সরি দাভিঞ্চি হোয়াইট গ্যামার কালার স্পেস আর দাভিঞ্চি ইন্টারমিডিয়েট গামাতে। অ্যান্ড ইট মেক্স ওকে, আমি এখানে যদি হচ্ছে এখানে শো ইট উইদাউট at the end of the day, sorry, at the end of the নোট ট্রি আমার হচ্ছে আবার দাভিঞ্চি থেকে দাভিঞ্চি কালার গ্যামার থেকে sRGB তে যেতে হবে, সরি রেক্স 7 যেতে হবে, বিকজ ম্যাক্সিমাম মানুষের এখন রাইট না হচ্ছে রেক্স 7 ডিসপ্লে। সো রেক্স 7 এন্ড গামা, গামা হচ্ছে আমি যেটা চুজ করি হোয়াটএভার আই লাইক। সো এটা হচ্ছে হোয়াট আই স ইন দ্য রেন্ডার, এটা হচ্ছে মানুষ মনিটরে যেটা দেখবে। তো আমার ডাভিঞ্চি হোয়াইট গ্যামাতে নেওয়ার একটাই রিজন, এটা হচ্ছে আমি অনেক বড় একটা কালার স্পেস পাবো কাজ করার জন্য। যদি ডাভিঞ্চি হোয়াইট গ্যামা গামা ডাভিঞ্চি ইন্টারমিডিয়েট, now I can like do a lot of stuff here. যেমন শ্যাডো ইনক্রিজ করতে পারবো, ডার্কনেস, পোল, ও সরি আমি ভুল জায়গায় করতেছিলাম, সরি। আমার এখানে আরেকটা নোট রাখবে যেটা হচ্ছে আমার দাভিঞ্চি ইন্টারমিডিয়েট এর মধ্যে আছে। সো দিস ইজ দ্য স্পেস আই গ্রেড অন। এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। আই ডু নট টাচ দিস এনিমোর। সো দিস ইজ দ্য স্পেস আই গ্রেড অন, সো আই ক্যান ডু হোয়াট এভার আফটার দ্য ফ্যাক্ট। I can increase the light and things like that. Everything, like all the node stuff is done here. So basically, um, it has with raw footage. I can show the similar stuff. Basically, I take the camera footage. Camera footage আসে হতেছে basically এভাবে আসে। And yeah, so this is what I get at first. আমি হচ্ছে এটাকে চেঞ্জ করি। I can change the ISO, I can change whatever I like. Then হচ্ছে আমি ফার্স্টে এটাকে দাভিঞ্চির কালার গ্যামারটা নিয়ে যাই, লাস্টে যে হচ্ছে কালার গ্যামারটা আবার ব্যাক করাই। আমি এখানে হচ্ছে একটা লাট ইউজ করছি, সিনে লাট, which you can use in DaVinci sometimes. So এটা আমি পাই, and then this is my grade space. So আমি জাস্ট I grade like আমি হচ্ছে ফার্স্টে কালার ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স, দেন হচ্ছে আমার লাইট ম্যাচিং, দেন হচ্ছে আমি টোন ম্যাপিং করি, দেন হচ্ছে হালকা গ্রেড, দেন হচ্ছে স্টাইল, দেন এটা হচ্ছে এই ছোট্ট প্রসেসটা হচ্ছে ব্লিচ বাইপাস। ফিল্মে ইউজ হইতো আগে, যখন ফিল্ম ডেভেলপ করতে তখন হচ্ছে অনেকে ব্লিচ করতে চাইতো না, কজ কস্ট অনেক বেশি। তো এই ব্লিচ না করে ডেভেলপ করার ওয়েটারে বলে হচ্ছে ব্লিচ বাইপাস। এটা হচ্ছে এই ছোট্ট একটা ইফেক্ট এখানে দিস, এন্ড দেন লাস্টে ফাইনাল একটা টাচ। ইয়া, দ্যাটস হাউ ইউ গেট বেসিক্যালি। এন্ড মাঝে মধ্যে হচ্ছে গ্লেয়ার টেয়ার দেই এন্ড স্ট্রিক্স যখন যা লাগে। Yeah, that is it for me. That's how I
usually start and finish my projects, and also there's try করছি geometry node এর জিনিসপাতি যা করছি তা explain করার. Hopefully it is inspirational for some people. Hopefully you you'll think that যে আমার মতো ম্যাথে নুব হয়ে আস্তে আস্তে জিওমেট্রি নোডে জিনিসপাতি করতে পারবেন. Yeah, okay, that's it for me. বিশাল টাইম নিয়ে নিছি আই থিঙ্ক সামির ভাইয়া. সো দ্য টাইম ইজ অল ইয়ার্স। আর তোমার মতো ম্যাথ নুব হইলে যদি এইসব করা যায়, দেন আই ওয়ান্ট টু বি এ ম্যাথ নুব। yeah, I think that's it for me. থ্যাংক ইউ রিয়াদ, দ্যাট Thank ওয়াজ you আ all. ভেরি এক্সেপশনাল সেশন। জিওমেট্রি নোট তো অনেকটাই ডাইসেক্ট করে ফেলছো অ্যালং উইথ দা ভিঞ্চি। আর হচ্ছে বেসিক্যালি তোমার জন্য কিছু কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে লাইট সেটআপটাকে দেখাইতে বলছিল হৃদয়। দেন আবিরের আরো কিছু কোয়েশ্চেন ছিল পরের দিকে নিচে, যে এটা ইভিতে নাকি সাইকেলসে? অবভিয়াসলি সাইকেলস, রাইট? Oh, cycles. আচ্ছা, পার্টিকেল ইফেক্টস যখন ও বলছিল, তারপরে তুমি পার্টিকেল ইফেক্টসটা কভার করছো। দেন টপোলজি এক্সপেক্টটাও আই গেস কভার হয়েছে, এবং সবাই জানতে চায় যে হোয়াট ইজ ইউর পিসি স্পেক, বিকজ সবাই ওইটা নিয়ে Oh, অনেক টেন্স ছিল যে এত হেভি সিন এত ইজিলি। ওইটা যখন বানাইতেছিলাম একটু কনফিউজ লাগতেছে, কজ আমার একটু দেখা লাগবে টাইমলাইন, ওটা কি বিফোর 4090 নাকি বিফোর আফটার 4090? আচ্ছা, তুমি তোমার কারেন্ট স্পেকটা বলো, সো আচ্ছা, আমার কারেন্ট স্পেক হইতেছে রাইজেন রাইজেন 9 3900X, 64 GB RAM, Oras Master X57, sorry, X570X, 4090, RTX 4090 কালারফুল ভলকানোসি, 1000 mAh 1000 ওয়াট ATX3 পাওয়ার সাপ্লাই. আর তো কিছু নাই. আর নকটুয়া ফ্যান ফর পিসি কুলিং, সিপিইউ কুলিং. আর আমার পিসিতে কোনো ফ্যান নাই, কারণ আমার পিসি ওপেন কেস. দ্যাটস আ গ্রেট ফ্লেক্স, বাট আমি আর্টিস্টদের বলবো যে ইউ ডোন্ট নিড অল দিস টু লার্ন। না, আমি তো ম্যাক্সিমাম জিনিস লার্ন করছি অন এ GT 1030 কার্ড. দ্যাটস ইন্সপায়ারিং। এন্ড আমার ফার্স্ট আমাদের ভিএফএক্স ফিল্মটা বানানো হয়েছিল অন এ Core i3. ওয়াও, দ্যাটস এনকারেজিং। লাইক ফার্স্ট ব্লেন্ডার ইউজড ভিএফএক্স, লাইক এর আগের আফটার ইফেক্টস এর জিনিসগুলি কাউন্ট করতেছি না, যেগুলো মানে সেম Core i3 রে, বাট ডাজন্ট কাউন্ট, শিওর, জাস্ট থ্যাংক ইউ 3D. রিয়াদ Yep. তোমার অনেক সুন্দর একটা সেশনের জন্য। অ্যান্ড যেহেতু তুমি একটা ফিল্ম ম্যানিয়াক, এবং তুমি অনেক ছোট ছোট টিম নিয়ে অনেক সুন্দর সুন্দর শর্টস করছো, সাম আর দেয়ার ইন ইউটিউব, ইফ ইউ গাইজ ওয়ান্না চেক দেম আউট, ইউ ক্যান ডু ইট। এরপরে আমি রিয়াদকে আবার হয়তো কোনো একদিন নিয়ে আসবো টু টক অ্যাবাউট হিজ ফিল্মোগ্রাফি অ্যান্ড হিজ পারসিউ অন ফিল্ম মেকিং উইথ এ ভেরি 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 স্মল টিম অ্যান্ড উইথ ভেরি ভেরি স্মল হোয়াট ই কল্ড অ্যাপারেটাস অ্যান্ড অল। দেন এগেইন আমাদের নেক্সট স্পিকার হচ্ছে জাহিদ। জাহিদকে আসার আগে আমি আসলে একটু আর একটু লং করতে চাই কথাবার্তা। সেটা হচ্ছে যে যারা যারা এপিসোড 1 হচ্ছে এখনো দেখে নাই, তাদের জন্য হচ্ছে ছোট্ট একটা এপিসোড 1 এর সামারি দেই। এপিসোড 1 হচ্ছে আমাদের রায়হান কবির আবির আসছিল উইথ ইস কাপকেক। ও এসে বেসিক্যালি ব্লেন্ডারে ফুড রেন্ডার্স অ্যান্ড অল ইজ ভেরি রেয়ার, স্পেশালি আমি যখন বিগিনার হিসাবে শিখতে গিয়েছি, তখন ইটস ভেরি হার্ড টু ফাইন্ড থিংস রিগার্ডিং ফুড অ্যান্ড অল। সো আবির কিছু কিছু সিম্পলার টার্মে বোঝানোর চেষ্টা করছে, কিছু কিছু অ্যাডভান্স টার্মিনোলজিও ইউজ করছে, ওর নিজের ওয়ার্ক থ্রুকে বলছে, ওর লাইটিং সেট আপকে একদম খুব ব্রডলি ওইখানে ডিসকাস করছে। ইট ওয়াজ অনেক ভালো একটা সেশন ছিল। এরপর আমাদের মাঝে হচ্ছে স্পর্শ তার কুইক অ্যান্ড হ্যাকসগুলো নিয়ে আসছে, যেখানে ও অনেক স্টাডি করে, প্লাস হচ্ছে ও এখনো স্টুডেন্ট, সো ওর বিজি স্টাডিং শিডিউলের মাধ্যমে কিভাবে পার উইকে ও উইকলি একটা কন্টেন্ট বা একটা সিন সেট আপ করতে পারে, এরকম খুবই কুইক থিম ছিল। তো এই হ্যাকগুলোর মাধ্যমে আপনারাও হচ্ছে এরকম করে ফাস্ট সিন সাজাতে পারবেন। এরপর আমাদের মাঝে হচ্ছে আজিজুল হক শাওন ভাই এসেছিল। শাওন ভাই হচ্ছে একটা খুবই কমপ্লেক্স মেডিভেল কার্ড নিয়ে
কার্টের সিন নিয়ে এসেছিল। সেই কমপ্লেক্স মেডিভেল কার্টটা কিভাবে হচ্ছে খুব সিম্পলার ফাংশনস এবং ফর্মে ব্রেকডাউন করে কিভাবে ইজিলি ওই পুরা জিনিসটা ক্রিয়েট করা যায় এটা নিয়ে খুব বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে উনি এক্সপ্লেইন করছে, যাতে ইভেন বিগিনাররাও দেখলে একটু আইডিয়া করতে পারে যে লাইক সিন দেখে যাতে ভয় না পায়, ওই কমপ্লেক্স অবজেক্টটাকে কিভাবে সিম্পল ফর্মে হচ্ছে ট্রান্সফর্ম করা যায় এটা নিয়ে বলছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আশিক এসেছিল উইথ ইস কনসেপ্ট আর্ট। ও হচ্ছে ওর সেশনটা কনসেপ্ট আর্টিস্টের জন্য একটা ওয়েট ড্রিম বলা যেতে পারে। খুবই কমপ্লেক্স কিছু ফর্মকে ও খুবই সিম্পলার সাজেশনে ব্রেকডাউন করছে। পুরা ও জাস্ট ফাইনাল রেন্ডারটাও দেখা নেই, ও কিভাবে অনেকগুলো ইটারেশনস এর মাধ্যমে ওই ফাইনাল রেন্ডার পর্যন্ত পৌঁছেছে সেটার একটা খুব সুন্দর ব্রেকডাউন করছে। আমি অনেক ইয়ার ধরে কনসেপ্টটা শিখতে চাচ্ছি, বাট ও যেসব জিনিসগুলো বলেছে ওইটা লাইক আমার ওই জিনিসগুলো টপিকের নামগুলো জানতেই লাইক ৬-৭ মাস গেছে। এটা হয়তো আমার ব্যর্থতা হতে পারে, বাট আই ফিল বিগিনারদের সবারই এই সেম অভিমত থাকবে। সো নাও উইদাউট আর সময় না বাড়িয়ে আমরা ইনভাইট করতে চাচ্ছি জাহিদ হাসানকে। জাহিদ হাসান, তুমি তোমার ইন্ট্রোটা নিজের মতো করে ব্রডলি দিবা। আমি সবসময় খুব ছোট ইন্ট্রো দেই এবং আই ডু নট এমফেসিস অন দ্য সাকসেস অর দ্য ডিগ্রিজ, নাথিং লাইক দ্যাট। আমি খুব ছোট ছোট জিনিসে এমফেসিস করি। জাহিদের সাথে সবচেয়ে মেমোরেবল জিনিস হচ্ছে আমার নিজের পোর্টফোলিওতে যে ফার্স্ট অ্যানিমেটেড ক্লায়েন্ট ওয়ার্কটা ছিল, যেটা হচ্ছে ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এবং সেটা আমি আমার পোর্টফোলিওতে সবসময় শো করি। তো আমার ফার্স্ট যেই পাবলিশড ওয়ার্কটা ছিল সেই প্রজেক্টটা হচ্ছে আমার জাহিদের সাথে করা। সো উই হ্যাভ গন থ্রু সাম গ্রেট প্রজেক্টস এবং সাম গ্রেট মেমোরেবল থিংস এবং স্টিল আমরা কন্টিনিউ করতেছি। সো জাহিদ, চলে আসো তুমি তোমার জিনিস এক্সপ্লেন করতে। আর ইউ দেয়ার? Hello, hello, hello. শোনা যায়? হেই, হেই জাহিদ, তো দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স। আর যদিও প্রিভিয়াস সেশনটা অনেক লং হয়েছে, এর জন্য তোমার শর্ট করা কোনো দরকার নাই। ইউ টেক অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, তোমার যতক্ষণ বলা লাগে তুমি বলবা। সো লাইক হেস্ট করো না, ঠিক আছে? তোমার যতটুকু টাইম লাগে তুমি নিবা, নো ওয়ারিস, উইল বি Okay, দেয়ার ফর ইউ। okay, ওকে, থ্যাংক okay. ইউ জাহিদ, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স। Okay, thank you so much. রিয়াদ ভাইয়ের প্রেজেন্টেশনটা শুনলাম অনেক ইন্সপায়ারিং ছিল। ভালোই। আচ্ছা, আমি জাহিদ হাসান, আর আমি হচ্ছে টিভিতে কাজ করতেছি মূলত অ্যারাউন্ড 3 থেকে 4 বছর হচ্ছে আপাতত। আর আমার টিভিতে আসার যে জার্নিটা ওটা অনেকটা অ্যাক্সিডেন্টাল বলা যেতে পারে। কারণ আমি টিডিতে যখন আসছিলাম এর আগে আসলে টিডি সম্পর্কে কিছুই জানতাম না। তো আমি ভিডিও এডিটিং করার জন্য আসলে ব্লেন্ডার অ্যাক্সিডেন্টালি আসলে ব্লেন্ডার পাওয়া আর কি। তারপর অবশ্যই ব্লেন্ডার ভিডিও এডিটিং এর জন্য না, আমি যখন ইউটিউবে সার্চ করি ব্লেন্ডারে কিভাবে ভিডিও এডিটিং করবো, তো ওইখানে অবশ্যই আসলো কি যে থ্রিডির কাজকর্মগুলো আসলো। ওইখান থেকে আসলে অ্যাক্সিডেন্টালি থ্রিডিতে আসা, তারপর ব্লেন্ডার গুলোর ভিডিওগুলো দেখা, তারপর এগুলাই আর কি। ওভাবেই মূলত থ্রিডিতে জার্নিটা শুরু করা। এর আগে আমি বেসিক্যালি মাঝে মাঝে ফটোগ্রাফি করতাম। তারপর ফটোশপে বিভিন্ন ধরনের কাজগুলো করতাম। ফটোগ্রাফি রিলেটেড মূলত এডিটিং, তারপর ম্যানিপুলেশন, এই জিনিসগুলাই করতাম আর কি। তো এর আগ পর্যন্ত আমার আসলে 3D সম্পর্কে তেমন একটাই ধারণা ছিল না বলতে গেলে। একদম টোটালি নিউ ছিলাম তখন। ব্লেন্ডার গুলোর সিরিজ গুলা মোটামুটি প্রত্যেকটা কিন্তু শেষ করতে পারি নাই বলতে গেলে। আহ, অর্ধেক অর্ধেক রেখেই আসলে অন্যান্য নিজের প্রজেক্ট গুলো করা। তখন অবশ্যই বিগিনার ছিলাম, তেমন একটা করতাম না, অতটা সিরিয়াসলিও নেই নাই এই জিনিসটাকে। আহ, তারপর আস্তে আস্তে আসলে ওই জিনিসটা ইন্টারেস্টে চলে আসে এবং আস্তে আস্তে জিনিসটা করতে থাকি আর কি। তো প্রথম আমি যে জিনিসটা করতাম আর কি, যে প্রোডাক্ট মডেলিং বা ভিজুয়ালাইজেশন বা অ্যানিমেশন, এই জিনিসগুলো নিয়ে কাজ করতাম। এই জিনিসগুলাই এগুলাই প্রথম থেকে আসলে শুরু করা এভাবেই। মেবি আই ডোন্ট নো কিভাবে কেন আমি প্রোডাক্ট মডেলিং আসলে ওটা আমার ঠিক মনে নাই, তবে সামহাও আমি প্রোডাক্ট মডেলিং বা এই সমস্ত জিনিসগুলোতে আসছি।
কিন্তু অলওয়েজ আমার একটা ইয়া ছিল কি যে প্যাশন ছিল বা অলওয়েজ একটা ইন্টারেস্ট ছিল যে ওটা হচ্ছে কি আমি আহ হেভি টেক্সচারিং বা লাইক মেডিভেল বা এনশিয়েন্ট বা পুরনো যে জিনিসগুলো আছে ওইগুলোর প্রতি আমার ইন্টারেস্ট অলওয়েজ ছিল, যার কারণে আমার ভিতরকার মধ্যে অলওয়েজ একটা কাজ করতো কি যে ইভেন তো আমি মডেল লাইক প্রোডাক্ট মডেলিং ও অ্যানিমেশন নিয়ে কাজ করি, কিন্তু প্লাস আমি ফ্রিল্যান্সিং ও করছি অনেক বছর, প্রায় ২ বছর মতো ফ্রিল্যান্সিং করছি ওইটার উপরে যে প্রোডাক্ট মডেলিং এন্ড অ্যানিমেশনের উপরে। কিন্তু নিজের মধ্যে একটা ইন্টারেস্ট ছিল অলওয়েজ যে ঐরকম কাজ করা, হেভি টেক্সচারিং গুলোতে ওয়েদারিং থাকবে, বিভিন্ন ওয়েদারিং, টিয়ারিং, ওয়েরিং এগুলো থাকবে। এরকম একটা অলওয়েজ ইন্টারেস্টিং ছিল। কিন্তু যেহেতু আমি ফ্রিল্যান্সিং এ স্টাক হয়ে গেছি, যার কারণে অনেকটাই ওই জিনিসটা আসলে করে হয়ে ওঠে নাই আরকি। তো লাস্ট 6 মান্থ আগে আমি চিন্তা করলাম যে ইনাফ। আমার এবার একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতেই হবে এবং এরকম একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে আরকি। তো ওই লাস্ট 6 মান্থ ধরে আমি মূলত আসলে আম নিজের পোর্টফোলিও ক্রিয়েট করা শুরু করি। এতদিনের যে এক্সপেরিয়েন্স, এতদিনের যে আ ফান্ডামেন্টাল গুলা জানা ওইগুলা সবগুলা মিলিয়ে মোটামুটি পোর্টফোলিওতে আ আ ফোকাস করি। নিজের ফ্রিল্যান্সিং কাজগুলা একটু স্টপ রেখে বা একটু কম রেখে। তারপর ওই কারণে আসলে নিজের এভাবে করে পোর্টফোলিওটা ক্রিয়েট করা আস্তে। তারপর এভাবে আরকি আপাতত মোটামুটি একটা পোর্টফোলিও আছে আর্ট স্টেশনে। ওটাই। আচ্ছা, এবার আমি এই প্রজেক্টটা নিয়ে কথা বলব। স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যদি একটু হ্যাঁ, দেখা যাচ্ছে জাহিদ। আচ্ছা। হুম, আচ্ছা, প্রজেক্ট শুরু করার আগে অলমোস্ট আমরা সবাই যে জিনিসটা করি ওটা হচ্ছে মূলত রেফারেন্স গ্যাদার করা। আমিও সেম অফ কোর্স রেফারেন্স গ্যাদার করছি ১ম এ। কিন্তু এই রেফারেন্স প্রজেক্টটা শুরু করার আগে আমার যে ইন্সপিরেশনটা ছিল ওটা হচ্ছে আম আ তখন মূলত আই গেস আ আমি এটমিক হার্ট এর একটা আমার এটমিক হার্ট যে গেমসটা ছিল ওটার একটা আর্ট বুক ছিল আমার কাছে। আ ওই আর্ট বুকের মধ্যে কিছু মিলিউই পেন ছিল, যেগুলা মূলত খুবই ইন্টারেস্টিং মিলিউই পেন। আমার এখানে রেফারেন্স গুলোতে আছে। আ ওই মিলিউই পেন্স গুলো আমার কাছে খুব ইন্সপিরেশন লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে জিনিসগুলা। জিনিসগুলাতে খুব কিছু কমন জিনিস আছে, এগুলো হচ্ছে এরকম টাইপের লাইক পাইপ টাইপের জিনিস। তারপর আপনার আ এইরকম বোল্ট টাইপের জিনিস সব ইয়া ইয়াতে আছে, এগুলা মডেলিং এ আছে অলওয়েজ। প্রায় প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা মিলি উইপেন্স এ এরকম 5 টাইপের বা খুঁজে পাওয়া জিনিসপত্র দিয়ে পোস্ট অ্যাপোক্যালিপস এর সময়কার যে জিনিসগুলা পাওয়া যায় আরকি খুঁজে পাওয়া। ওই জিনিসটা এড করা হইছে অলওয়েজ। এটা হচ্ছে পুরোটা আ এগুলো হচ্ছে আ অ্যাটমিক হার্ট এর গেমস এর আর্টওয়ার্ক বুক থেকে আমার নেওয়া এই ছবিগুলা। এগুলো হচ্ছে মূলত ইন্সপিরেশন। তো এই ইন্সপিরেশন থেকে চিন্তা করলাম যে ওকে, আমিও এরকম কিছু একটা বানাই। দেখি কতদূর ওই জিনিসটা বানাইতে পারি আরকি। তো এরপরে যেটা করলাম আরকি যে উম স্কেচিং স্কেচিং করার ট্রাই করলাম। বাই দ্য ওয়ে আমি ড্রইং এ একদমই ট্র্যাশ বলতে গেলে। পারি না। জাস্ট দিস ইজ লাইক রিয়েলি আ ব মনে হয় আমার ৩-৪ দিন লাগছে এই কনসেপ্টটা রেডি করতে। তো ১ম এ আমি যে কনসেপ্টটা রেডি করি ওইখানের মধ্যে যে প্রবলেমটা ছিল আরকি যে আ এই জিনিসটা it doesn't really make sense. এটা কি? এটা কেন এখানে আসছে? এই জিনিসটা কোনো মেক সেন্সই করে না। আম
আমি নিজেও জানি না এই জিনিসটা আমি কেন দিচ্ছি কনসেপ্টে, বিকজ এগেইন আমি না কোনো কনসেপ্ট আর্টিস্ট না, বাই দ্য ওয়ে। জাস্ট ট্রাই করছিলাম নিজের কনসেপ্টে কিছু একটা বানানোর জন্য, এবং আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দিস, হাউ ইট কামস হিয়ার, অ্যান্ড এটাও জানতাম না যে কি এটাতে আসলে টেক্সচারিং কিভাবে করব, বা এটাতে কালার কি হবে, বা এই জিনিসটা সোর্স কোথায়, ওইরকম ওই জিনিসটা কোনো কিছুই আমার মাথায় ছিল না। তো আমি আমাদের যে ব্লেন্ডার 3D গ্রুপ যেটা আছে ওটাতে ওটা দেখাই। দেখানোর পর আমাকে মেবি আশিক ভাই এই জিনিসটা এই জিনিসটা ফোকাস করছিল, যে বলছিল যে এই জিনিসটা সামনে অথবা এদিকে দেওয়ার জন্য। কারণ দ্য থিং ইজ দ্যাট এই কনসেপ্টের মধ্যে কেউ যদি এই পাইপটা যদি এই দেওয়ালের এই জায়গায় যদি যেখান থেকে পানি আসবে মূলত এই জায়গায় যদি লাগাই, তাহলে এই জায়গায় এই ট্যাপটা থাকার কোনো মেক সেন্স করে না। হয়তো এটা এদিকে থাকবে, নয়তো আমার ফাইনাল ল্যান্ডার যেটা ছিল ওটা হচ্ছে এই সামনে ছিল। সো এটা ফিক্স করি প্রথমে। এটা ফিক্স করার পর তারপর গ্রুপের আরেকজন ছিল, উনি হচ্ছে আম, ওনার নাম হচ্ছে জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই বলছিল যে এই জিনিসটা আসলে মেক সেন্স করে না, যেটা আমিও খেয়াল করছি। তো উনি বলছে যে স সার্কুলার জিনিসটা যদি করা যায় আর কি, তাহলে মেবি ওইটা আর ভালো মেক সেন্স করবে। এন্ড আই থট দ্যাট হ্যাঁ, এটা তো ঠিক। তো এরপরে কি করলাম যে ট্রাই করলাম যে একটা সার্কুলার দিয়ে কনসেপ্ট আবার রেডি করা, তারপর এই জিনিসটা ফিক্স করলাম এখানে। তো মূলত এইভাবে আসলে কনসেপ্টটা ক্রিয়েট করা, যে উম, মানে আমি নিজে যেহেতু কনসেপ্ট আর্টিস্ট না, ওই জন্য আমার অন্যজনের হেল্প লাগছিল। আহ, ভালোই হেল্প পাইছি এটাতে মোটামুটি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট আমরা যখন কনসেপ্ট ক্রিয়েট করা হয় আর কি, বা কনসেপ্ট ক্রিয়েট করতে হবে না, বা আপনি যখন 3D মডেলিং করবেন এরকম রিয়েলিস্টিক জিনিসপাতি, তখন অলওয়েজ যে জিনিসটা আমি মাথায় রাখি আর কি, যে ফাংশনালিটি, এটা এই জিনিসটা যেহেতু রিয়েলিস্টিক, এটা রিয়াল লাইফে ওয়ার্ক করার মতো একটা বিষয় হইতে হবে, যে এই জিনিসটা রিয়াল লাইফে বানাইলেও এই রিয়াল লাইফে ওয়ার্ক করবে। এবং এটা যেহেতু দেখতেও এপিলিং লাগে আর কি। তো এখানে একটা এমন একটা ব্যালেন্স আনতে হবে, যে ফর্ম এবং ফাংশনালিটির উপর একটা ব্যালেন্স আনতে হবে, যাতে আহ, দুইটাতেই মেক সেন্স করে, এবং দেখতেও মোটামুটি ভালো লাগে। আচ্ছা, তো এটাতে হলো কনসেপ্ট। এরপর হচ্ছে আমি মূলত আম, আরো কিছু আরো কিছু রেফারেন্স গ্যাদার করি। এগুলো হচ্ছে আর্ট স্টেশন থেকে রেফারেন্স গুলো গ্যাদার করা। এটা একটা ভালো একটা ইন্সপিরেশন ছিল টেক্সচারিং এর জন্য, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালারের একটা ভালো একটা কন্ট্রাস্ট আছে। তারপর এখানে আরো কিছু দিস ওয়ান ভেরি গুড, এই ট্যাবটা মেবি এখান থেকে আমি ইন্সপিরেশন পাইছিলাম। তারপর এটা হচ্ছে টেক্সচারিং প্রসেসের জন্য। আগে থেকেই আমার টেক্সচারিং এর একটা প্ল্যান ছিল, দুইটা প্ল্যান ছিল আমার। প্রথম প্ল্যানটা হচ্ছে হয় টেক্সচারিংটা এভাবে হবে, জাস্ট নো লাইক ওইরকম কালার পিলিং বা এরকম কিছু হবে না। আরেকটা যে প্ল্যানিংটা ছিল ওটা হচ্ছে এরকম কিছু একটা হবে, যেটা পিলিং টাইপ কিছু একটা হবে, যেখানে কালার গুলা রংগুলা উঠে যাচ্ছে ওইরকম একটা ইফেক্ট থাকবে। বাট ওইটা আমি পুল অফ করতে পারি নাই। ট্রাইড ইন টেক্সচারিং উইথ ডিফারেন্ট আলফাস এন্ড স্টাফ, বাট পরে দিয়ে এই প্ল্যান মোতাবেক যায় আর কি, যেখানে কিছু ছোট ছোট বাম থাকবে অ্যাকচুয়াল পাইপটাতে। এবং এটা হবে আর কি, যে আয়রন আয়রনের আয়রন টাইপ একটা পাইপ আর কি, নট প্লাস্টিক। তারপর এখানে আরো কিছু সার্কুলার সোয়ের পরে দিয়ে আমি রেফারেন্স গ্যাদার করি, লকের এখানে রেফারেন্স গ্যাদার করি। এখানে কিছু ডিটেলস আছে এগুলো করে দিছি। তারপর ঠাই এরিয়া আছে, তারপর এখানে আলফা যে ডিকাস যেগুলো আছে ওগুলার জন্য এখানে যে ইয়াগুলো আছে, ব্লাড যেগুলো আছে এগুলার জন্য কিছু রেফারেন্স গ্যাদার করি। তারপর এগুলো আবার আলফা বানাই। তারপর হচ্ছে এগুলো এখানে প্রজেক্ট করি আর কি, টেক্সচারিং এর পার্টে। এনিওয়েজ, এরপর হচ্ছে মডেলিং।
কোর্স। আচ্ছা। তো প্রথমে মডেলিং করার সময় আমি যেটা করি ওটা হচ্ছে ব্লক আউট, শেপটা ব্লক আউট করা। আমার এখানে রেফারেন্সটা আছে মেবি, পেছনে রেফারেন্সটা আছে। ইয়া। সো রেফারেন্স অনুযায়ী পুরোপুরিটা আসলে একটু মডিফাই করতে হইছে। এখানে একটু জিনিসটা একটু বড় করতে হইছে। তারপর এই জিনিসটা একটু ছোট করতে হইছে। এটা। তারপর মোটামুটি রেফারেন্সের মতো যাওয়ার ট্রাই করছি। বাট স্টিল I had to change some some forms there for the scaling. আচ্ছা, তারপর ব্লক আউট, অফকোর্স এটার ব্লক আউট খুব সিম্পল বলতে গেলে। ইটস নট ভেরি বাই দ্য ওয়ে, দিস নট ভেরি লাইক কমপ্লেক্স মডেলিং বলতে গেলে। এটা খুব ব্লক আউটটা খুব সিম্পল একটা মডেলিং আর কি, ব্লক আউটের পেইসে। এই জিনিসটা একটু ট্রিকি। এটা আমি মেবি একটা ইউটিউব ফলো করছিলাম, যে জিনিস এইটা ক্রিয়েট করার জন্য এগুলোকে মেবি বার্ক চেইন বলা হয় গেস, এই চেইনগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে। তারপর এইটা ক্রিয়েট করছি হচ্ছে মেবি ক্লোথ সিমুলেশন দিয়ে। তারপর হচ্ছে কিছু কোলিশন দিয়ে এটাকে একটু কুচকাই দিছি আই গেস। তারপর খুব সিম্পল মডেলিং বলতে গেলে এখানে, খুব সিম্পল মডেলিং। এটা হচ্ছে বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ফাইনাল লো পলিটা, কিন্তু ব্লক আউটটা আমি সামহাউ ডিলিট করে দিয়েছি কারণ এটা অনেক আগের প্রজেক্ট বাই দ্য ওয়ে, এবং এরকম কোনো প্ল্যান ছিল না। সো আমি মেবি ব্লক আউটটা ডিলিট করেছি, কিন্তু ব্লক আউটটা সেম, জাস্ট ইউনো আই গেট এই সিলিন্ডার। তারপর এইটা ক্রিয়েট করছি মেবি ব্লেন্ডারে যে বাই ডিফল্ট বোল্ট বোল্ট ফ্যাক্টরি যেটা আছে, আই গেস ইয়া দিস ওয়ান, এটা দিয়ে ক্রিয়েট করা আর কি। ইটস ভেরি ইজি। তারপর মেইন সিলিন্ডারের সাথে মার্চ করে দেওয়া। তারপর এইটা ক্রিয়েট করছি, দিস ইজ সামথিং মেবি বুলিয়ান দিয়ে ট্রাই করছিলাম, আমি বুলিয়ান দিয়ে করছিলাম। বাই গো টু সিলিন্ডার, তারপর বুলিয়ান মেবি ইউনিয়ন করছিলাম। তারপর অ্যাপ্লাই, so yeah, this is something like the shape, তারপর এই জিনিসগুলো শেপগুলো করছি। so it's like very simple. yeah, তারপর ব্লক আউট করার পর ওই ব্লক আউটটাকে হাই পলি করি, যেহেতু আমার এখানে কিছু স্কাল্পটিং ডিটেলস ছিল, এখানে কিছু স্কাল্পটিং ডিটেলস ছিল। if I show you the high poly, এখানে কিছু স্কাল্পটিং ডিটেলস ছিল, তারপর এখানেও ছিল, তারপর এই কাজগুলা ব্রেকআপ করছি কাজগুলো এখানে, তারপর এখানেও কিছু ব্রেকআপ করছি। আচ্ছা, সো হাই পলি করা, এখানে কিছু নয়েজ আছে, তারপর এখানে কিছু ওয়েল্ডিং আছে যেগুলা হয়তো যে ক্রিয়েট করছে ও এখানে ওয়েল্ডিং করছে এই জিনিসগুলো এটার সাথে। তারপর এখানে স্ক্রু, তারপর এখানেও কিছু প্রজেকশন আছে নয়েসের, এখানে কিছু স্কাল্পটিং আছে। সো লো পলি থেকে হাই পলি করার কয়েকটা ওয়ে আমি ফলো করি। একটা হচ্ছে নর্মাল যে ওয়েটা, ওটা হচ্ছে অফকোর্স আপনার সাবডিভিশন সারফেস বা সাবডি ওয়ার্কফ্লো যেটা বলি আমরা, খুব খুব বেসিক একটা জিনিস। তারপর আর একটা যে জিনিসটা মাঝে মাঝে আমি ইউজ করি ওটা হচ্ছে ওটার ক্ষেত্রে হচ্ছে ওটা হচ্ছে রিমেশ ওয়ার্কফ্লো। রিমেশ ওয়ার্কফ্লোটা অনেকটা কাজ করে হচ্ছে এমন যে if I see make a object maybe like this, তারপর
অবজেক্ট মোডে গিয়ে সিলেক্টে গিয়ে শার্প এজ, শার্প এজ গুলো সিলেক্ট করে তারপর মিন ক্রিজ দেওয়ার পর আমি কি করব, এটা সাবডিভিশন সারফেস দিব। আচ্ছা, এখানেও মিন ক্রিজ দিতে হবে। Yes. হুম। তারপর হচ্ছে আমার রিমেশ। সো স্কাল্পটিং ডিটেলস যদি না থাকে, শুধু বেভেলের জন্য এই ওয়ার্কফ্লোটা মাঝে মাঝে আমি ইউজ করি। যদি খুব কমপ্লেক্স শেপ হয়, এরকম শেপ হলে আপনি আমি ইজিলি সাবডিভিশন দিয়ে করে ফেলি। ইটস নট ভেরি বিগ ডিল। বাট যদি কমপ্লেক্স একটা মডেলিং হয় যেটাতে আপনার মনে করেন যে কি বলে, টপোলজি গুলো খুব অবস্থা খারাপ বলতে গেলে, টপোলজি গুলা লাইক বলতে গেলে একদমই ফালতু বুলিয়ান করার পর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যেটা করি, এই ওয়ার্কফ্লোটা ট্রাই করি আমি করার। Let's move this one. Yeah. তারপর এটা কমপ্লেক্স অবজেক্টের ক্ষেত্রে এখানে অনেক সমস্যা দেখা যায়। এগুলা কিছু আর্টিফেক্ট দেখা যায় এই কর্নার গুলাতে। এগুলা ফিক্স করার জন্য সিম্পল স্মুথ কারেক্টিভটা ইউজ করি। অনলি স্মুথ অ্যান্ড লেন্থ ওয়েট। তারপর হচ্ছে এটা কত পার্সেন্ট স্পুন লাগবে ওই জিনিস, 200 না, সরি, 20। হ্যাঁ, ওইরকমই স্মুথ করে। কিন্তু এই ওয়ার্কফ্লো আমি আগে ইউজ করতাম। বাট এই ওয়ার্কফ্লোতে একটা সমস্যা ছিল যে আমি মনে করেন যে আমি এই জায়গায় একরকম বেবেল চাইতেছি, আবার এই জায়গায় আরেক রকম বেবেল চাইতেছি। লাইক এই জায়গার বেবেলটা একটু আরেকটু থিন হবে, আর এই জায়গার বেবেলটা আরেকটু ব্রডার হবে আর কি, একটু আরেকটু বাড়িয়ে হবে এখান থেকে। তো এই ক্ষেত্রে এই ওয়ার্কফ্লোতে আসলে এই জিনিসটা কন্ট্রোল করার কোনো ওয়ে নেই বলতে গেলে। কেন কন্ট্রোল যেটা করতে পারবেন এটা হচ্ছে আপনি বক্সেল সাইজটা কমাই দিতে পারবেন। বাট এটা অলওয়েজ কাজ করবে হচ্ছে ওভারঅল, লাইক এটা এটাতে একরকম দিব বা এটাতে একরকম দিব ওইরকম কোনো সুযোগ নাই আর কি। বাট রিসেন্টলি আমি একটা ওয়ার্কফ্লো শিখছি যেটা আমি অ্যাপ্লাই করি রিসেন্ট ওয়ার্কগুলোতে, থ্যাঙ্কস টু অ্যালেক্স মেদিনা, যিনি এই ওয়ার্কফ্লোটা দেখাইছিল তার একটা 80 লেভেল আর্টিকেলে। আর থ্যাঙ্কস টু রৌফ তৌফিক ইসলাম, যিনি আমাকে এই আর্টিকেলটা সাজেস্ট করেছিল দেখার জন্য। এই ওয়ার্কফ্লোটা হচ্ছে ফেস সেট ওয়ার্কফ্লো। আমাদের ব্লেন্ডারে যে স্কাল্পটিং মোডে ফেস সেটের অপশনটা আছে, ওই ওয়ার্কফ্লো। So the way it works is that, let's say I have a, let's say আমি এখান থেকে করে নিই, জাস্ট একটা অ্যারন। আচ্ছা, লেটস সে এটা একটা অবজেক্ট, তারপর মনে করেন আরেকটা আমি একটা সিলিন্ডার নিলাম। to demonstrate দুইটা আলাদা বেভেল কিভাবে ক্রিয়েট করবো এটা ডেমনস্ট্রেট করার জন্য। সো লেটস সে আমি এইটাতে একরকম বেভেল দিতে যাচ্ছি, এটাতে আরেকটু তিনারি বেভেল দিতে যাচ্ছি, দুইটাতে দুই রকম বেভেল দিতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে এই জিনিসটা করি আমি রিসেন্টলি যে ওয়ার্কফ্লোটা শিখছি ওইটা যেভাবে কাজ করি আর কি ওটাতে। ওটা হচ্ছে মূলত সেম ওয়েতে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট সার্ভেজ সবগুলা সিলেক্ট করবে। তারপর মিন ক্রিজ করার পর সাবডিভিশন সারফেসে কোর্স ট্রায়াঙ্গুলার করে নিলে জিনিসগুলো ইয়া হয় আর কি। আচ্ছা, let's say this is your
সাবডিভিশন পর এটা হচ্ছে আপনার জিওমেট্রি। তারপর এটা অ্যাপ্লাই করব। বাই দ্য ওয়ে দিস ওয়ার্ক ইজ নন destructive, সো লাইক জাস্ট কপি করা বেস্ট ওয়ে আর কি আগে কাজ করার আগে। তারপর হচ্ছে স্কাল্পটিং। স্কাল্পটিং এ যাওয়ার পর ইউ হ্যাভ ফেস সেট, ইন্টারলাইজ ফেস সেট ফ্রম শার্প এজ। সো শার্প এজের জন্য আমি কি করব, আবার আপাতত মিন পিসটা আমি বন্ধ করে দিতে পারি। এজ মোডে গিয়ে শার্প সিলেক্ট শার্প এজ, তারপর হচ্ছে মার্ক শার্প, এই জিনিসগুলো মার্ক শার্প করে দিব। ইয়া, এভরিথিং কারেক্ট। তারপর হচ্ছে স্কাল্পটিং মোডে গিয়ে ফেস সেট, ফেস ইন্টারলাইজ ফেস সেট বাই শার্প এজ। তো এটা ইন্ডিভিজুয়াল কালার করে দিবে, ইন্ডিভিজুয়াল ফেস সেট আকারে এগুলো কালার করে দিবে। শার্প এজ এর অনুযায়ী, শার্প এজ লাইক এখানে শার্প এজ আছে, এই শার্প অনুযায়ী এইটা একটা ফেস, এই শার্প অনুযায়ী এটা একটা ফেস, এই শার্প এজ অনুযায়ী এটা একটা ফেস, এরকম করে আসলে আলাদা করে দেয় এই জিনিসগুলো। তারপর হচ্ছে এই জিনিসটাকে রিমেশ করতে হবে, নট মডিফায়ার, কারণ মডিফায়ার রিমেশে এই যে ফেস সেট গুলো আমরা লো পলিতে ইয়া করছিলাম, ক্রিয়েট করছি, ওইগুলা ইয়া হয় না, রিজার্ভ হয় না আর কি। তো এখান থেকে এই জিনিসটা হয়, এই রিমেশ, স্কাল্পিং রিমেশ থেকে এখানে ফেস সেট যেটা আছে এটা যদি অন করে দেই এবং আমি যদি 0.001 দেই, আপাতত 01, ওকে, রিমেশ, basically it remeshed with preserving the face set. Okay. আচ্ছা, এরপর হচ্ছে এই জিনিসটা পুরোটাকে মাস্ক করতে হবে। বাই দ্য ওয়ে আমি ব্লেন্ডারে তেমন একটা কাটিং করি না, ওই জন্য এই জিনিসগুলোর নাম চিহ্ন দেখে জিনিসগুলো বুঝতে পারি না। সো আই হ্যাভ টু গো মাস্ক হিয়ার। মাস্ক করার আগে আমাকে এই বাউন্ডারি গুলা ডিসিলেক্ট করতে হবে। এই বাউন্ডারিটা এই বাউন্ডারি ছাড়া আমাকে মাস্ক করতে হবে জিনিসটা। তো এটার জন্য যেটা করা হয় যে টুলস, I go অ্যাডভান্স ফেস ফেস সেট বাউন্ডারি, এটা যদি আমি অন করে দিই, এটা অফ থাকবে নরমালি, অন করে দেই, তাহলে আই ক্যান নাও ব্রাশ ইট। মূলত এটা পুরোটা ব্রাশ করে দিতে হবে। আই গেস এখানে একটা ওয়ে আছে যেখানে অটোমেটিক্যালি পুরা মেশটাই মাস্ক করে, এরকম একটা অপশন আছে, বাট আই ডোন্ট নো। সো এনিওয়েজ এই জিনিসটা ম্যানুয়ালি আমি ব্রাশ করতেছি আপাতত। আচ্ছা, এটা ব্রাশ করার পর ইউ গো মাস্ক, ইনভার্ট মাস্ক। ইনভার্স মাস্ক হলে জাস্ট মাস্কটা এই জায়গায় পড়বে, কারণ এতক্ষণ আমরা যে মাস্কটা করলাম ওইটা এই ফেস সেটের যে বাউন্ডারি গুলো আছে ওই বাউন্ডারি গুলা ছাড়াই এই জিনিসটা মাস্ক করছিল। যখন আমি এটা ইনভার্ট করে দিছি, ওই মার্কস গুলা ইনভার্ট হয়ে জাস্ট এই ফেস বাউন্ডারি বরাবর মার্কস গুলা চলে আসছে আর কি। তারপর হচ্ছে এই এই এবার এই মার্কস থেকে আমাকে আরেকটা ফেস সেট ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করার জন্য আমি যেটা করি, ফেস সেট ফ্রম মাস্ক and it creates a face set from the mask. এরপর আমি মাস্কটা ক্লিয়ার করে দিই। মাস্কটা ক্লিয়ার করে দেওয়ার পর হচ্ছে মূলত এইটাকে মাস্কটা ক্লিয়ার করে দেওয়ার পর হচ্ছে এই যে এই বাউন্ডারিটা আর এই বাউন্ডারিটা সেম, you can see it by color, it's like bluish, and this one also like bluish. তো এই দুইটা ফেস বাউন্ডারিকে আমাকে আলাদা করতে হবে। এটা করার জন্য ফেস সেট, ইন্টার ফেস সেট বাই ফেস সেট বাউন্ডারিজ। Now you see this face set is white and this one
uh, like yellowish things, yellowish color আর কি। তো মূলত এই জিনিসটা করছে আর কি যে এই দুইটা জিনিসকে আলাদা করছে। এখন there is a thing called edit face set in Blender। এই edit face set এর মাধ্যমে আমি চাইলে এই জিনিসটাকে, এই যে মাস্কটা আমরা ক্রিয়েট করছি, এই মাস্কটা কত বড় হবে বা কত ছোট হবে এটা আমি ডিফাইন করতে পারি বাই গ্রো ফেস সেটে দেওয়ার মাধ্যমে। আমি যদি এডিট ফেস সেটে গিয়ে যদি মোডে যাই, মোডের মধ্যে আমি যদি গ্রো ফেস সেট ক্লিক করি, যেই যে ফেস সেটটা গ্রো করছে ওই ফেস সেটে জাস্ট আমি একটা ক্লিক করলে দিস ইজ লাইক গ্রোয়িং। মেবি দিস ওয়ান I'll grow more like this and yeah। এখন যেহেতু আমার ব্যাবেল করতে হবে জিনিসটা, I choose fair tendency, তারপর হচ্ছে just একটা click and it beveled here and this one is bevel here। So basically this is much more versatile কাজ করার টাইমে, যে আপনি এই জিনিসটা আলাদা আলাদা করে ইয়া করতে পারবেন, ইন্টারলাইজ করতে পারবেন, আলাদা আলাদা বেবেল দেওয়া। অফকোর্স এই জিনিসগুলো হচ্ছে খুব কমপ্লেক্স যে মডেলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে। সিম্পল মডেলে বেভেলিং, নর্মাল বেভেলিং এ কাজ করা যায়, বাট কমপ্লেক্স মডেলগুলোতে যেগুলোতে জিওমেট্রি খুবই খুবই বাজে, জিওমেট্রি নর্মাল সাব দিয়ে ওয়ার্ক ফ্লোতে দেখা যায় যে জিওমেট্রি ঠিক করতে করতে পুরো টাইমটাই চলে যায় হাই পলি করার টাইমে। তো জিওমেট্রি যদি ঠিক করতে না হয়, যে আপনার একটা ওয়ার্ক ফ্লো আছে যে কি হাই পলি করার পর এটাকে নর্মালি লো পলি করবেন খুব অন্য ওয়েতে, তাহলে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে টু ডু দা হাই পলি। ইফ ইউ ডোন্ট হ্যাভ টু ডু লাইক স্কাল্পিং এন্ড থিংস লাইক দ্যাট। স্কাল্পিং করলে অবশ্যই এটা অন্য একটা ওয়ার্ক ফ্লো আছে স্কাল্পিং করার জন্য। বাই দ্য ওয়ে এটা হচ্ছে, এটার কিছু কিছু কাজ হচ্ছে এভাবে করা আর রিমেশ ওয়ার্কফ্লোটাতে, আর কিছু কিছু কাজ হচ্ছে যেগুলোতে স্কাল্পটিং এর কাজ ছিল ওগুলো আমি জিব্রাশে করছি। মূলত হচ্ছে বিভিন্ন বিভিন্ন ডিটেলস যেগুলো আছে এগুলো প্রজেকশনের মাধ্যমে এইগুলো প্রজেকশন করছি। এই জিনিসগুলো আমার বানানো আছে। I can show maybe আচ্ছা ওয়েট, আচ্ছা তো এই জিনিসগুলো আলফাগুলা বানানো যাতে এগুলা মেশের মধ্যে, হাই পলি মেশের মধ্যে স্কাল্পটিং করে প্রজেকশন করা যায় এগুলা। তারপরে এইটা, তারপর ইয়া তারপর এইটা। তো এই জিনিসগুলা মূলত এখানে প্রজেকশন করার পর পলিশ করছি এগুলাকে। তারপর এখানেও কিছু এটা হচ্ছে একটা অনেকটা লাইক ফোমের মতো জিনিস, যেটা যেটার মধ্যে এরকম কিছু টেক্সচার আছে। ওই টেক্সচারটাও মূলত আই গেস এখানে ওই টেক্সচারটার, yes, this one maybe, yeah, this one probably I used to project the texture of these things। আচ্ছা, তারপর এখানে কিছু টেক্সচার ছিল, pretty much এটাই যে হাই পলি যেভাবে করলাম আর কি এটাতে। তারপর হচ্ছে লো পলিতে আনরোপিং করা। ওকে, আনরোপিং এর ব্যাপারটা হচ্ছে নর্মাল ট্রেডিশনাল আনরোপিং যেভাবে করা ওভাবেই করা মূলত, বাট এখানে কিছু আলাদা টেকনিক ইউজ করছি আমি। লাইক if you see this one, this chain, চেইনটা কিন্তু অনেক বড়, এবং এটা যদি আমি পুরোটাই যদি আনরোপ করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো ইউভি স্পেস আমার ওয়েস্ট হবে বলতে গেলে। লাইক this is a big
বলতে গেলে। তারপর এখানে আহ, এখানেও অনেকগুলো ইয়ে আছে এগুলাও, কারণ এই জিনিসগুলো কখনোই স্ক্রিনে অতটা ভালোভাবে আসবে না, যেহেতু এটা একটা গেম রেডি মডেল। মেইনলি স্ক্রিনে মূলত এইটুকু আসবে। তো ইভেন তো এগুলো যদি রিপিটও করে, ওটা তেমন একটা বোঝা যাবে না। স্পেশালি এই জিনিসগুলো রিপিট করলেও সমস্যা নেই, কারণ এই জিনিসগুলো অলওয়েজ রোটেটেড, randomly rotated there, you can see. তো এটা একটা ভালো ইয়ে আছে যে জিওমেট্রিক্যালি এগুলা র্যান্ডমাইজ, যদিও বা এগুলার টেক্সচার কিন্তু সেমই, এগুলার প্রত্যেকটা টেক্সচারই সেমই। আমি জাস্ট একটাকে can see if I go this here, yeah, এটা একটাই টেক্সচার, একটাই আনড্রপ করছি, আর বাকি সবগুলাই হচ্ছে লাইক ওভারল্যাপ, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এরকম ওভারল্যাপ করা, যাতে আমার টেক্সচার স্পেসটা এই গ্রিটের মধ্যে লাইক ওয়েস্ট না হয় আর কি অতটা, যার কারণে আমি এই জিনিসগুলো, এই টেক্সচারিং গুলো রিপিটিং করছি। সেম গোস টু দিস ওয়ান। এইটার হচ্ছে এটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, বাট আই ডু হ্যাভ লাইক অনলি টু, বাট আর বাকি দুইটা হচ্ছে আপনার ওভারল্যাপিং, ঠিক সেম ওয়েতে ওভারল্যাপিং। বাই দ্য ওয়ে এই জিনিসগুলো আমি উপরে রাখছি আপাতত, কারণ হচ্ছে এটা বেকের জন্য করা, বেকের সময় ওভারল্যাপিং জিওমেট্রিতে কিছু আর্টিফ্যাক্ট শো করে, যার কারণে এগুলা আমি জাস্ট জাস্ট লাইক I go to there. জাস্ট এখানে জাস্ট একটা ওয়ান বসাই দিছি, ওয়ান বসাই দিলে এটা এক টাইলস উপরে চলে যাবে আর কি। আর যখন ইচ্ছা হয় যে আমার এটা আবার ব্যাক করব, তো জাস্ট এটা সিলেক্ট করে আমি এখানে জাস্ট জিরো বসাই দিই, এটা আবার ওভারল্যাপ হয়ে গেল ঠিক সেম ওয়েতে। এনিওয়েজ, এই ওভারল্যাপিং এই জিনিসটা করা হচ্ছে মূলত হচ্ছে লাইক বেকিং করার জন্য, তেমন একটা কিছুই না এখানে। এই জিনিসটা ওভারল্যাপিং করছি হচ্ছে যে এই জিনিসটা এখান থেকে দেখবে, কখনো প্লেয়ার কখনো আসলে এই দুইটা পার্টকে একসাথে দেখবে না, পেছনের পার্ট আর সামনের পার্ট কখনোই দুইটা একসাথে দেখবে না। সো ইভেন তো এই দুইটা জিনিসই কিন্তু সেম লাইক ইন টেক্সচার ওয়াইজ, বাট হচ্ছে কি লাইক এই জিনিসটা কখনোই প্লেয়ার দেখবে না আর কি, যে এটা এদিকে আম, এদিকেও সেম এদিকেও সেম, এই জিনিসটা দুইটা জিনিস একসাথে দেখবে না, হয় এটা দেখবে না হয় এই পার্টটা দেখবে না হয় এই পার্টটা দেখবে, এই জন্য। তারপর হচ্ছে আমার এখানে স্ক্রু আছে, স্ক্রু গুলো কিন্তু সবগুলাই ইয়া না, আনরোপ না, স্ক্রু মেবি এই দুইটাই শুধু আনরোপ এখানের মধ্যে, আর বাকি সবগুলাই হচ্ছে ওভারল্যাপ, স্ক্রু সবগুলাই ওভারল্যাপ, স্ক্রু সবগুলাই ওভারল্যাপ এখানে যা যা আছে। So like it's just a very small technique to actually not wasting your like your UV island, so that texture resolution টা একটু better আছে। আচ্ছা, তারপর হচ্ছে of course এটা আনরোপিং করা, আচ্ছা হুম, আচ্ছা এটা হচ্ছে, তারপর টেক্সচার ডেনসিটিটা ঠিক করা, আমি টেক্সচার ডেনসিটির জন্য ইউজ করি হচ্ছে মেবি এই টেক্সট টুলটা ইউজ করি। এখানে you can pick the textile density how much, and then you can pick one textile density and then apply for all of them. এক্ষেত্রে textile density প্রত্যেকটা 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 অবজেক্টে কিন্তু এই টেক্সটাইল ডেনসিটিটা সমান থাকে। এখানে যেরকম টেক্সটাইল ডেনসিটি থাকে বা টেক্সটাইল রেজলিউশনটা এখানে যতটা থাকে, এখানেও সেম, সেম গোস টু দিস স্মল, ভেরি স্মল নাটস। তো এই জিনিসটা ওভারঅল ঠিক রাখার জন্য আসলে টেক্সটাইল ডেনসিটিটা মূলত ইউজ করা আর কি। তারপর হচ্ছে প্যাকিং আমি করি জাস্ট ইউবি প্যাক মাস্টার 3.1.1 প্রো, খুব ভালো একটা টেক্সটাইল প্যাক
করে আর কি এই অ্যাডনটা। রিসেন্টলি ব্লেন্ডারে মেবি ভালোই প্যাক মাস্ট লাইক ইউবি জাহিদ ভাই, প্যাকিং। আমি একটু ইন্টারাপ্ট করি আপনার সেশনটা, এক্সট্রিমলি সরি। আমি নিজেও ইউভি প্যাক মাস্টারের অনেক ওল্ড ইউজার, এবং এটার মধ্যে এত ভালো প্যাকিং অ্যাড অন খুব কমই আছে, খুব ভালো আউটপুট দেয়। বাট ব্লেন্ডার 4.0 তে ডিফল্ট যে প্যাকিং সিস্টেমটা ওরা দিয়েছে, এটা ইনফ্যাক্ট কিছু কিছু টাইম ইউভি প্যাক মাস্টারের চেয়ে অনেক বেটার রেজাল্ট দেয়, বাট কখনো ও এর থেকে খারাপ রেজাল্ট দেয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা এটা আমার প্ল্যান আছে যে আমি ইউবি প্যাক মাস্টার, সরি ব্লেন্ডার, যে ব্লেন্ডার যে ডিফল্ট যে এখন প্যাকিং এর যে ইয়াটা আছে ওটা ইউজ করবো। তো আপনি যেহেতু এখন ইয়া দিচ্ছেন তাহলে এটা ইউজ করে দেখবো আর কি ব্রডলি। থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা হচ্ছে প্যাকিং গেল। তারপর আমি যে জিনিসটা করি অলওয়েজ ওটা হচ্ছে এখানে একটা অ্যাড অন আছে, ওটা হচ্ছে দিস দিস টেক্সট টুল অ্যাড অন। এই টেক্সট টুল অ্যাড অনের একটা ভালো একটা অপশন আছে, ওটা হচ্ছে স্মুথ মেশ ইউভি টুলসে স্মুথ বাই ইউভি আইল্যান্ড। তো স্মুথ বাই ইউভি আইল্যান্ড বলতে আমরা নর্মালি একটা যদি নর্মালি যদি একটা লাইক একটা ইয়া নেই, একটা অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমরা যেটা করি এটা জাস্ট শেড স্মুথ করি। অফকোর্স উই হ্যাভ টু ডু লাইক অটো স্মুথ তারপর। বাট এই জিনিসটা যেভাবে করে হচ্ছে আপনি যেভাবে এটাকে ইউভি আনরব করছেন ওই অনুযায়ী ওটা স্মুথ করবে। লেটস সে if I unrub this now, তো এইটা এই লেআউটটা যেভাবে আছে ওভাবে আসলে প্রত্যেকটা জায়গায় শার্প কর্নার দিয়ে দিবে, জাস্ট লাইক দেয়ার। এটা একটা আইল্যান্ড, এটা একটা আলাদা ইয়া সিম। সিম ওই শার্প কর্নার অনুযায়ী এখানে অটোমেটিকলি শার্প এই শার্প এজ মার্ক শার্প করে এটাকে মোটামুটি লাইক স্মুথ করবে আর কি। তো দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ দ্যাট জাস্ট স্মুথ বাই ইউভি আইল্যান্ড ইজ দ্য সেম, বিকজ এটা খুব সিম্পল একটা জিওমেট্রি, বাট অনেক কমপ্লেক্স জিওমেট্রিতে এই জিনিসটা ভালো কাজ করে স্মুথ বাই ইউভি আইল্যান্ড দিয়ে। এখানে 180 ডিগ্রি ইয়া করে দিয়েছে। এরপরও যদি কোনো সমস্যা হয় যে নর্মালের কোনো সমস্যা হয় তাহলে অফকোর্স ইউ হ্যাভ লাইক ওয়েট নর্মাল, অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এই তো গেল হচ্ছে আমার ইউভি আনরপিং। এটা হচ্ছে মূলত ইউভি, আর এটা হচ্ছে ওভারল্যাপ। তারপর হচ্ছে আমি বেকিং এর জন্য ব্লেন্ডার ইউজ করি না, বেকিং এর জন্য ইউজ করি হচ্ছে মারমোসের টুলব্যাগ। Okay, I'll go to Marmoset toolbar now. আচ্ছা, এটা হচ্ছে রেন্ডারের, সরি। ওকে, সো মারমোসেটে রেন্ডার করা খুবই ইজি বলতে গেলে। there is like nothing much you have to do in Marmoset, just নেমিং কনভেনশনটা ঠিক করে হাই পলি, লো পলি, তারপর লাস্টে লো লো সরি আমি এগুলো কপি করছি এই জন্য এখানে 001 আসছে, বাট লাইক জাস্ট লো মেবি এটার একটা নাম দেওয়া যায়। তারপর এটার লাস্টে হচ্ছে লো, তারপর হাই এর ক্ষেত্রে ঠিক সেম, জাস্ট একটা নাম তারপর হাই। বাট রিমেম্বার দ্যাট এই হাই আর লো পলি দুইটার কিন্তু সেম নাম হইতে হবে, জাস্ট হাই এন্ড লো এই দুইটা ডিফারেন্স থাকবে কিন্তু নামগুলো কিন্তু সেম হইতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার। তারপর মারমোসেটে বেক জিনিসটা লাইক সিম্পল বেক, বাট মারমোসেট আমি কেন বেক ইউজ করি ওটা হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে নর্মালটা এডিট করা যায়, যদি নর্মালে কোনো রকম স্ট্যাচিং থাকে বেক করার পর এটা এডিট করা যায়। এটা চাইলে এডিট করা যায়, ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।
তারপর আরেকটা জিনিস হচ্ছে মারমোসেটে লাইক কেস কেস যেটা জিনিসটা আছে যখন আমরা বেক করি, লেটস সে ইফ আই গো দিস ওয়ান, এই যে কেসটা আছে, এখানে যে কেসটা আছে, এই কেসটা চাইলে আমি ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারবো, অফসেট করতে পারবো, বা এই কেসটাকে চাইলে আমি পেইন্টও করতে পারি। সরি, ক্র্যাশ। আচ্ছা, এনিওয়ে, এই জিনিসটা চাইলে পেইন্ট অফসেট দিয়ে আমি চাইলে এই জিনিসগুলো লেটস সে আমি এই জায়গায় কেসটা একটু কম চাইতেছি, তাইলে আমি জাস্ট এখানে পেইন্ট করে দিব এই জিনিসটা। এটা খুঁজতে হবে কোথায় আছে এই জিনিসটা, আমি এখানে নট, আচ্ছা এই জায়গায়, হ্যাঁ এই যে এই জায়গায় মেবি takes a little time. বাট এনিওয়ে, এটা হচ্ছে এভাবেই করা আর কি, যে ইন্ডিভিজুয়াল জায়গাগুলোতে আমি চাইলে, আচ্ছা এখানেও করা যাচ্ছে। তো আমি চাইলে ইন্ডিভিজুয়াল জায়গাগুলোতে ইয়া করতে পারি, কেসগুলো বাড়ানো কমানো কমাইতে পারি, আমি চাইলে বাড়াইতে পারি আবার কমাইতে পারি। তো লাইক ভেরি ইউজফুল আর কি এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আলাদা করে এই জিনিসগুলো করা যায়। তারপর পেইন্ট স্কিউ করা যায়, যদি কোনো নর্মালে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে পেইন্ট করে ওই জিনিসটা লাইক করা যায়, যদি নর্মাল বেকিং এ কোনো সমস্যা থাকে, স্কিউ ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে। ফর সাম রিজন ইটস টু স্লো। আচ্ছা, এনিওয়ে, তারপর হচ্ছে বেকিং এর সেটিংস এর মধ্যে আমি ইউজ করি হচ্ছে স্যাম্পল 64, বেস্ট স্যাম্পলটাই নেই, বিশেষ করে নর্মালের জন্য, নর্মাল অবজেক্টের জন্য। তারপর ফরম্যাট নেই হচ্ছে 16 বিট। আচ্ছা, সো আমার মধ্যে যে একটা প্রবলেম হইতেছে, যখন যখন নর্মাল অবজেক্ট পজিশন কার্ভেচার এই জিনিসগুলা বেক করি, এবং এগুলা যদি 16 বিটে বেক করি, এগুলা কাস্টম পেইন্টারে 16 বিট হিসেবে যায়, কিন্তু থিকনেস, ফর সাম রিজন থিকনেস আর এমভিনিকুলেশন এর ম্যাপ যেগুলো আছে ওইগুলা যদি ফরম্যাট গুলো যদি 16 বিটে লাইক বেক করার পর ওগুলো যদি সিস্টেম পেইন্টারে নেই, ওগুলা 8 বিট হয়ে যায় ফর সাম রিজন, লাইক কোয়ালিটি ড্রপ করে আর কি। যদিও বা লাইক মোস্ট অফ দ্য টাইম ইউ ডোন্ট রিয়েলি নিড, বাট সামটাইমস ইফ ইউ নিড, আমি যেটা করি যে সাবস্টেম পেইন্টারে আসলে জাস্ট এই দুইটা ম্যাপ সাবস্টেম পেইন্টারে বেক করি, থিকনেস এবং এমভিনিকুলেশন। আর ফর মাই পার্সোনাল ওয়ে, থিকনেসটা মেবি মারমোসের থেকেও সাবস্টেম পেইন্টারে বেটার আসে ফর সাম রিজন। তো থিকনেস থিকনেস এবং এমভিনিকুলেশনটা ক্যাটাগরাইজেশন আমি সাবস্টেম পেইন্টারও বেক করি আর কি। বাট ফর নর্মাল পজিশন কার্ভেচার আমি অলওয়েজ মারমোসেট ইউজ করি আর কি। So this is something. So মারমোসেট বেকিং করা খুবই ইজি, জাস্ট ওই ফাইলটা নিয়ে আসবে, ওই ফাইলটা নিয়ে আসার পর এখানে একটা বেকার ক্রিয়েট করতে হবে। there is like নিউ বেকার ক্রিয়েট করার পর এখানে লুটের মধ্যে আপনার যে দুইটা ফাইল আছে, দুটো ফাইলই লাইক লুট করার পর এটা আউটপুট কোথায় যাবে ওটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পর স্যাম্পল দিয়ে, ফরম্যাট দিয়ে, এই জিনিসগুলো দিয়ে, তারপর এখানে কনফিগারেশন গিয়ে পজিশন, থিকনেস, আরো যা যা লাগবে, আমার ম্যাটেরিয়াল আইডি লাগবে না অফকোর্স নাও। তারপর হচ্ছে ইয়া এইগুলাই এগুলাই। তো এগুলা সিলেক্ট করে জাস্ট ক্লিক ব্যাক এন্ড দ্যাটস অল। এগুলা ইমেজগুলা যেখানে আউটপুট আসবে ওখানে ইমেজগুলো আউটপুট
চলে যাবেন। সো ইয়া এটা হইতেছে লো পলি। লো পলিতে জাস্ট লাইক বেক। এখানে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে এই জিনিসগুলো যেহেতু একটাই ইউভি, এই স্ক্রুগুলো যেহেতু একটাই ইউভি, তো যখন আমি এই স্ক্রুগুলার যে লাইক যেটা ছিল ওটা যেহেতু ওটা আমি যেহেতু র্যান্ডমাইজ করছি, তখন এখানের মধ্যে যে ম্যানিপুলেশনের যে ডিটেলস গুলো ছিল ওইগুলা দেখা যাচ্ছে আপাতত। তো এটা আমি আর ফিক্স করি না, কারণ ইটস রিয়েলি রিয়েলি লাইক স্মল, এবং আমি যদি এখানে টেক্সচারিং করি এটা লাইক টোটালি চলে যাবে। সো আই রিয়েলি ডোন্ট মাইন্ড টু ফিক্স ইট এগেইন। বাট এনিওয়ে এটাও ফিক্স করা যায় চাইলে। এটা ফিক্স করবেন যে লাইক ফটোশপে গিয়ে জাস্ট লাইক যে ম্যানিপুলেশন ম্যাপটা আছে ওখানে ফটোশপে গিয়ে জাস্ট এটা ক্লিয়ার করা আর কি, হুইচ উইল ক্লিয়ার ফ্রম হিয়ার, বাট again it doesn't really that much matter because এগুলা ভিতরেই থাকবে। it doesn't really matter that much. আচ্ছা, সো এভাবে আসলে বেকিং করা এই প্রজেক্টটাতে। No. তারপর হচ্ছে সাস্টেন পেইন্টারে টেক্সচারিং এর পার্ট। আচ্ছা, এটা হচ্ছে সাস্টেন পেইন্টারের টেক্সচারিং পার্ট আমার এই প্রজেক্টের জন্য। তো সাস্টেন পেইন্টারে আমি আসার পর যে জিনিসটা আমি অলওয়েজ করি ওটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল sRGB, ওই জিনিসটা চেঞ্জ করি সেটিংস থেকে। It's somewhere there, maybe here. So activate color profile. You can set sRGB. There's a lot of like আপনি চাইলে আপনার নিজের মতো একটা কালার প্রোফাইল আনতে পারেন টু ম্যাচ বেস্ট উইথ দ্য রেন্ডার লাইক রেন্ডার সফটওয়্যার আর কি। তো আমি যেহেতু মারমোসেট অথবা আনরিয়ালে রেন্ডার করি, ফর সাম রিজন sRGBটা খুব ভালো কাজ করে, লাইক আউটপুটটা লাইক সেমই দেয়। কারণ যারা সিস্টেম বিল্ডারে কাজ করে তারা জানেন যে সিস্টেম বিল্ডারে কাজ করার পর এটা যখন অন্য কোনো সফটওয়্যার নিয়ে যাই, feel like there is something gap, like the texture is different or the like roughness is different. এই জিনিসটার জন্য sRGB। তারপর হচ্ছে এখানে যে কমন প্যারামিটারটা আছে, এখানে কোয়ালিটি যেটা আছে এটা অলওয়েজ ট্রাই করবেন যে ভেরি হাই এ দেওয়ার জন্য, যাতে রাফনেস, স্পেশালি যে রাফনেস ম্যাপটা আছে ওটা লাইক ভালো রিপ্রেজেন্ট করে অন্য লাইক অন্য একটা যে রেন্ডার সফটওয়্যার দিবেন ওটাতে। জাহিদ ভাই, একটু ইন্টারাপ্ট করতে পারি আমি? শিওর। আচ্ছা, সাবস্টেন্স পেইন্টার আপনি যে ইস্যুটা বললেন যে অন্যান্য সফটওয়্যার নিয়ে একটু ডিফারেন্ট মনে হয়, এটা একটা মেইন রিজন হলো গিয়ে সাবস্টেন্স পেইন্টারের যে ডিফল্ট এইচডিআরআই সেটা একটা কালার্ড এবং টেক্সচার্ড এইচডিআরআই। আপনি ওটাকে চেঞ্জ করে যদি ডিফল্ট স্টুডিও এইচডিআরআই তে নিয়ে যান তাহলে সাবস্টেন্স পেইন্টার এবং ব্লেন্ডার বা অন্য যে কোনো সফটওয়্যার নিলে একেবারে অ্যাকুরেট সেম জিনিসই পাবেন। আচ্ছা, সাবস্টেন এই এনভায়রনমেন্টে দেখেন, হ্যাঁ, এই যে এখানে যে এইচডিআরআইটা দেয়া আছে বাই ডিফল্ট, হ্যাঁ ওটা কিন্তু কালার্ড এবং একটা টেক্সচার্ড এইচডিআরআই, সো কালার একটু বায়াস থাকে। আপনি যদি সাদা কালো যে এইচডিআরআই গুলি আছে এগুলি দিয়ে হ্যাঁ এগুলা ওকে। বাই দ্য ওয়ে আমি যে এইচডিআরটা ইউজ করি অলওয়েজ ওটা হচ্ছে স্টুডিও টমোকোর এই স্টুডিওর এইচডিআরটা। ইটস লাইক এই জিনিসটা এই স্টুডিওটা এটা আমার খুব ফেভারিট, কারণ এটার লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট পয়েন্টটা খুব বেটার আর কি, যে লাইক হোয়াইট এন্ড ব্ল্যাক পয়েন্টটা খুব লাইক ভালো কাজ করে আমার মতে। আই ডোন্ট নো, বাট লাইক ইয়া আপনি যেটা বলছেন ওটা ঠিক, যে ওটার জন্য ইয়া করে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমি অলওয়েজ ভেরি হাই করে দিই, অত আলট্রা করি না, ভেরি হাই করি। লাইক ইউ ক্যান সি দ্য ডিফারেন্স বাই দ্য ওয়ে। ডিফল্ট কিন্তু এই জিনিসটা থাকে হচ্ছে ভেরি লোতে থাকে, ইউ সি দ্য ডিফারেন্স। মেইনলি এই ডিফারেন্সটা দেখা যায় হচ্ছে আপনার রাফনেস ম্যাপে। ইফ আই গো টু কাম হাই, it looks much better.
in terms of roughness, quality. Roughness এর মধ্যে যে ভেরিয়েশন গুলা থাকে এগুলাতে। By the way, it's 2K, এটা 4K না, একটু pixelated. Anyways, তারপর যে সেটিং গুলা, আচ্ছা তারপর আরেকটা জিনিস এখানে এনভায়রনমেন্ট ম্যাপে আরেকটা জিনিস যে জিনিসটা করি ওটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্টটা আমি ক্যামেরা করে দিই, কারণ ইফ ইউ ডু লাইক ওয়ার্ল্ড, আপনি এই নিচের যে জিনিসগুলো আছে সেগুলো দেখা যায় না। আমি জানি না এটা ডিফল্ট কেন নয়, বাট লাইক সিস্টেম পেইন্টার এই জিনিসটা একটু লাইক প্রথম থেকে আমাকে অলওয়েজ করতো যে এটা কিভাবে করি, যে লাইক নিচে দিয়ে যে ইয়াগুলো আছে, ডিটেলস গুলো আছে ওগুলো কিভাবে দিবে, ওগুলো এখানে ব্ল্যাক হয়ে আছে, বাট অথবা উপরে দিয়ে দেখলে ওইটা মানে ভালো লাগে, অলওয়েজ ব্ল্যাক হয়ে যায়। বাট ইফ ইউ গো ইন ক্যামেরা মোড, ইউ সি লাইক যেখানে যান না কেন জিনিসটা অলওয়েজ এই জায়গাটা ক্যামেরাটাকে ফলো করে, which is really helpful to work on every aspect. আচ্ছা, আচ্ছা এইগুলাই মোটামুটি সেটিংস গুলাই করি। আর ইয়া অফকোর্স এখানে মেটালিক পিবিআর মেটাল রফ ওইটা শেডার। আচ্ছা, প্রথমে টেক্সচারিং এর জন্য আমি এগুলো সবগুলা সেট করি আপাতত। আচ্ছা, আমি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা গ্রুপ ক্রিয়েট করি, প্রত্যেকটা আলাদা পার্টের জন্য, লাইক দিস ওয়ান। লাইক আমি জানি না কেন একটা বিগ পার্ট দিছে, বাট এনিওয়েজ সো ধরে নিলাম একটা এটা বিগ পার্ট, এটা ব্রেকডাউন করি টেক্সচারটা। আচ্ছা, প্রথমে হচ্ছে জাস্ট একটা ডিফল্ট ম্যাটেরিয়াল নেই আমি এখান থেকে, এটা হচ্ছে রাস্ট, জাস্ট এইখানে রাস্ট, সরি, এই ম্যাটেরিয়ালটা আমি জাস্ট এখানে ড্রপ করি এভাবে। তারপর হচ্ছে রাফনেসটা একটু অ্যাডজাস্ট করি এটার মধ্যে। তারপর লাইক আই হ্যাভ দিস আয়রন ফোর্জ ওল্ড, এটাও একটা বেস, এটাও একটা স্মার্ট ম্যাটেরিয়াল, এটা একটা আয়রন ফোর্জ ওল্ড, এটা একটা স্মার্ট ম্যাটেরিয়াল। আমি জাস্ট স্মার্ট ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করি। এখানের মধ্যে হচ্ছে ডিফল্ট যে জিনিসগুলো দেওয়া থাকে, একটা বেস ম্যাটেরিয়ালের উপর একটা ফিল লেয়ার দিয়ে কিছু কার্ভেজার জায়গাগুলা আমি ডিফারেন্সিয়েট করি। নিচের যে ইয়াটা আছে, সরি যে রাস্ট পার্টটা আছে ওটার সাথে উপরের যে রাস্ট পার্ট যেটা নাই ওটার সাথে একটা ফিল লেয়ারে মূলত একটা গ্রাঞ্চ ম্যাপ দিয়ে ওই জিনিসটা লাইক ডিফারেন্সিয়েট করি। তারপর অফকোর্স স্ট্রেইন দিই কিছু, হয়তো খুব সিম্পল বাট স্টিল দেয়ার। দেন ডার্ট, এগুলো কিন্তু ডিফল্টে থাকে এই আয়রন ফোর্জে, ডার্ট। তারপর হচ্ছে সারফেস ডিটেইল, এই সারফেস ডিটেইলস গুলা here। তারপর মসটা আমি অ্যাড করি পরে দিয়ে, সামান্য গ্রিনিশ একটা কালার দিয়ে জিনিসটা অ্যাড করা হয়। তারপর this one is for another variation on bump, I guess. হ্যাঁ, এইখানে আরেকটু ভেরিয়েশন দেই কালারের মধ্যে। তারপর হচ্ছে এইটা হচ্ছে মেবি স্ক্র্যাচ, if I'm not wrong.
এটা হচ্ছে সামান্য কিছু স্ক্র্যাচ, খুব হালকা, বাট দেয়ার। আচ্ছা, তারপর এটা গেল। তারপর এটার উপরে আহ, একটা লেখালেখি, জাস্ট দিস ওয়ান। আমি মেবি এই লেখাটা, এই রাইটিংটা মেবি চ্যাট জিটিপি থেকে নিয়েছিলাম। জাস্ট লিটল ফ্যাক্ট। তারপর আহ, এটা পেইন্ট করি ফার্স্টে পেইন্ট করার পর এটা খুব লাইক নর্মাল একটা। তারপর এটার উপর একটা মার্কস এডিটিং দেই, যেটা জাস্ট এই জিনিসগুলোকে কিছু ব্রেকডাউন করে। মার্কস এডিটরটা হচ্ছে আমার মতো এই জিনিসটাকে ব্রেকডাউন করে সামান্য, জাস্ট একটা ইমপারফেকশনের জন্য। তারপর এখানে একটা আম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে আমি বিস্তারিত বলবো একটু পর। আপাতত অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্রিয়েট করি, অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আবার একটা মার্কস ক্রিয়েট করে একটা ফিল লেয়ারে অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার নিয়ে এসে এটার উপর মূলত আরেকটা কালার ভেরিয়েশন দেই, যেটার মধ্যেও আরেকটা মাস্ক এডিটর আছে, যেটাও ওই কালার ভেরিয়েশনের উপরে আরেকটা ইমপারফেকশন দেয় আর কি। এন্ড ওই জিনিসটা হচ্ছে অনেকটা লাইক লাইক ওয়েদারিং আর কি, সামান্য এই জিনিসগুলো উঠে গেছে, যার কারণ লাইক এজেস, এই জন্য। এনিওয়ে, এটাই হচ্ছে মেইন পার্টটা গেছে। তারপর হচ্ছে স জয়েন গুলা, যে জয়েন গুলা আছে, এই জয়েন গুলা প্রায় সেম, লাইক দিস ওয়ান। জয়েন গুলা প্রায় সেম। তারপর এটা হচ্ছে এই এই ট্যাপটা, যে ওয়াটার একটা ট্যাপ আছে, এই জিনিসটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট একটা হোয়াইট ফিল লেয়ার, তারপর এটার উপরে একটা এনিস্ট্রপিক ফিল লেয়ার দেই, যেটা হচ্ছে এনিস্ট্রপিক নয়েজ। ইফ ইউ সার্চ ফর হেয়ার এনিস্ট্রপিক, মেবি আমি এটা ইউজ করছি, দিস ওয়ান। আর এটা যদি রেডিও হয় তাহলে রেডিও ইউজ করা যায়, বাট এনিওয়েজ। এরপরে এটার উপর একটু ডাস্ট, তার উপর এই জিনিসটা আমি কন্ট্রাস্টটা, সরি, যে লুমিনিটি আছে ওইটা একটু কমানোর ট্রাই করি, তো আরেকটু লাইক ডার্ক করার ট্রাই করি জিনিসটা, লাইক খুব ডার্টি এবং ডাস্টি এরকম করার ট্রাই করি। এটা হচ্ছে একটা জাস্ট একটা ফিল্টারের মাধ্যমে, হিস্টোগ্রাম ফিল্টারের মাধ্যমে জাস্ট জাস্ট শিফটিং। হিস্টোগ্রাম স্কেনটা অনেকটা লাইক লেভেলের মতো, বাট লেভেলের মতো অতটা সেটিংস নেই আর কি, জাস্ট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড একটা প্যারামিটার। আচ্ছা, এরপরে তারপর হচ্ছে এই ফোমটার মধ্যে প্রথমে এই ফোমটার যেগুলো তো নর্মাল বেকিং এ চলে আসছিল, তো এরপরে এরপরে কিছু ওয়েদারিং দিছি, কিছু লাইক ডাস্ট এন্ড স্টাফ। প্রথমে জিনিসটা করছি ওটা হচ্ছে এটা যেহেতু একটা গেম রেডি মডেল, আমি অলওয়েজ, আর এটা যেহেতু একটা প্রপস, তো সাবসারফেস, যেহেতু এটা একটা ফোম, এটাতে সামান্য হইলেও আই গেস সাবসারফেস সেটিং থাকে, কারণ এই জিনিসটা হচ্ছে একটা হোলের মতো একটা জিনিস, অলওয়েজ আলোগুলা লাইক ভিতরে গিয়ে বাইরে আসে বা বাইরে গিয়ে ভিতরে আসে, এরকম একটা ম্যাটেরিয়াল আই গেস। তো ওইটার জন্য, ওই জিনিসটা ফেকিং করার জন্য আমি মূলত একটা কার্ভেচার দিয়ে মূলত এই জিনিসটা লাইক ট্রাই করছি যে সারফেস স্ক্যাটারিং টা আনার জন্য। এতটা সাকসেসফুল না, বাট লাইক আই ট্রাইড। এটা করছি হচ্ছে মূলত জাস্ট একটা কার্ভেচার জেনারেটর দিয়ে আর কি, জাস্ট add generator and then like the curvature one, that's all.
আচ্ছা তারপর হচ্ছে এটা হচ্ছে আর কিছু লাইক ইমপারফেকশন বা ডাস্টের মতো কিছু দেওয়ার ট্রাই করছি। তারপর এইটা আই ডোন্ট নো ফর সাম রিজন হোয়াট ইজ দিস। আচ্ছা এটাতে আরেকটু ছোট কিছু ডিটেলস দেওয়ার ট্রাই করছিলাম, which is very small but there. এটা আসলে হাইট ম্যাপ করে একটু ইয়া করে, you can see. Yep. তারপর হচ্ছে তারপর রাফনেস একটু ভেরিয়েশন আমি ট্রাই করি। রাফনেস এর I show you the map, the roughness. This is the roughness mask. তারপর ডাস্ট, of course ডাস্ট ক্রিয়েট করি। ট্রাই করছি নিচে দিয়ে ডাস্ট একটু বেশি দেওয়ার জন্য, যেহেতু ওই জিনিসটা লাইক নিচ থেকে ডাস্ট একটু বেশি ওঠার কথা উপরের অংশের চেয়ে। তো ওই জিনিসটা ওভাবে মিমিক করা। তারপর নেক্সট ওটা হচ্ছে একটা সামান্য বাম্প ডিটেইলস, আই গেস। আমার নর্মাল বেকিং এ যে স্কাল্পটিং যে বেকিংটা ছিল ওটাতে আমি স্যাটিসফাই ছিলাম না, ওই জন্য আবার কিছু বাম্পস দিছিলাম। তারপর লাস্ট একটা ফিল লেয়ার ফর দ্য লাইক, এটা যখন গ্রিপটা ধরে তখন লাইক জিনিসগুলো একটু দেবে যায়, ওখানে আঙ্গুলের ছাপ পড়ে আর কি। তো ওই জিনিসটা ট্রাই করছি। ভেরি র্যান্ডম, আই শুড হ্যাভ টু লাইক মেক ইট মাচ মোর so that it make much more make sense, but I guess এটা তেমন একটা দেখা যাবে না, so ওটার জন্য অতটা টাইম নেই নাই আর কি। বাট এনিওয়েজ, তারপর হচ্ছে অ্যাকচুয়াল শটা শর মধ্যে দেখেছে শর মধ্যে কি করছি। আচ্ছা একটা বেস ম্যাটেরিয়াল, তারপর মেটাল স্ক্র্যাচ দিছিলাম কিছু, মেবি দিস ওয়ান। ওকে, জাস্ট a ground map. মুখতে যাই, this is like a scratch. তারপর হচ্ছে এখানে এজের কিছু কাজ করছিলাম আই গেস। আচ্ছা এটা হচ্ছে মেইন সর যে বেস ম্যাটেরিয়াল ওটা। তারপর ওটার উপর রাস্ট দেওয়া। প্রথমে একটা বিগ রাস্ট দেওয়া ট্রাই করছি, এন্ড এগুলো বেশিরভাগই ক্যাপচার করতে হচ্ছে আপনার কার্ভেচারের যে অংশগুলো আছে ওগুলাতে, here, there and here. By the way, যেহেতু এই টেক্সচারটা সেম, সো লাইক ইউভি স্পেস যেহেতু সেম, সেহেতু টেক্সচারটা এদিকেও সেম ভাবে অ্যাপ্লাই করতেছিল। and then রাস্ট, তারপর হচ্ছে আচ্ছা এই একটা ডিটেলস দিয়ে এখানে এটা জাস্ট পেইন্ট করে দেওয়া। প্রথমে এটা পেইন্ট করছি প্রথমে এই জিনিসটা ম্যানুয়ালি। তারপর হচ্ছে ওটাকে ফিল লেয়ার করছি একটা হাইট ম্যাপ দিয়ে, খুব ছোট একটা হাইট ম্যাপ, খুব
স্মল অ্যামাউন্ট অফ হাইট ম্যাপ। তারপর হচ্ছে ওই জিনিসটাতে স্ক্রেচ করছি সামান্য। তারপর দিস ইজ ওয়ান। তারপর হচ্ছে এটাতে ব্লাড এর যে ইয়াগুলো আছে, ব্লাডের যে ডিটেলস গুলো আছে ওগুলা দিছি পরে দিয়ে, জাস্ট একটা জেনারেটর দিয়ে, মার্কস এডিটর জেনারেটর দিয়ে। yeah this is like for the saw। তারপর হচ্ছে ব্লাড গুলা, এই ব্লাড গুলা হচ্ছে আগে দেখাইছিলাম এটা। এখান থেকে মূলত আলফা গুলা ক্রিয়েট করে তারপর এগুলা প্রজেকশন করা আর কি। লাইক দিস ওয়ান আই ক্রিয়েট ইন ফটোশপ। তারপর হচ্ছে এই জিনিসটা আমি ইন্টারনেটে পাইছি, মেবি টেক্সচার.com পাইছিলাম এই জিনিসটা। এরপর এই জিনিসটাকে আলফা ম্যাপ ক্রিয়েট করা ফটোশপে। this one this one this one। so এগুলাকে এখানে প্রজেক্ট করা। I go to the plot। তো এখানে আরেকটা লেয়ার দিছিলাম, মেবি এটা দিছিলাম ব্লাডের যে কালার ভেরিয়েশনটা আছে ওটার জন্য। তারপর অফকোর্স পেইন্ট করছি পুরো জিনিসটা, পুরো জিনিসটা পেইন্ট করছি, এখানেও পেইন্ট করা। পেইন্টটা করছি এমন ভাবে যাতে জিনিসটা মেক সেন্স করে। কেউ হয়তো এই জায়গায় এই জায়গায় ঘুরে মারছে, বা কেউ হয়তো এই জায়গায় ঘুরে মারছে, এমন কিছু। তারপর পেইন্ট করা। তারপর ওই জিনিসটার জন্য ওই কালারটাতে আর একটু ডিটেলস দেওয়ার জন্য একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করছি। অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায় ইউজ করছি যাতে ওই মার্কসটাতে, ওই সেম মার্কসটাতে, ওই যে যে কালারটা করছিলাম পুরা ইয়াটাতে, ওই মার্কসটাতে আবার কিছু ডিটেলস দিতে পারি আর কি ওই মার্কসের ভিতরে। দিস দিস ইজ ফর দ্য ব্লাড। আচ্ছা, এই জিনিসটা এটা মেবি একটা জাস্ট সিস্টেম পেইন্টারের যে বেসিক লাইক স্মার্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলাই দিয়ে দিয়েছিলাম ফর দিস লাভ। মেবি দিস ওয়ান, এটা মেবি দিছিলাম, বা দিস ওয়ান স্টিল পেইন্ট। তারপর হচ্ছে চেইনটাও খুব সিম্পল। চেইনের উপরে কিছু blood splash আছে, and you can now see that blood যেহেতু চেইনটা হচ্ছে সামান্য একটা জায়গায় জাস্ট ইউভি কভার করে, বাকিটুকু পুরাটাই কিন্তু ওভারল্যাপড, যার কারণে এটা লাইক এই স্প্ল্যাশটা কিন্তু লাইক রিপিটিভ। খুব ক্লোজ থেকে দেখলে এটা বোঝা যায় জিনিসটা রিপিটিভ। But if you see from this distance, like you never understand this, there's like repetition। এখান থেকে দেখলে বোঝা যায় না এই জায়গা থেকে। আর এইটার রিপিটেশন হইলেও সমস্যা নাই, কারণ এই জিনিসটা হচ্ছে লাইক জিওমেট্রিক্যালি র্যান্ডমাইজ। তো তারপর বোল্ট গুলা, এগুলা খুব বেসিক কিছু টেক্সচার দিয়ে তারপর উপরে করে দিছি, বলে ওই যে কার্ভেচার জেনারেটর দিয়ে করে দিছি। তারপর এটার মধ্যে একটা এই জিনিসটা দেখাই, বোল্ট স্ক্রু।
এই জাস্ট এই স্ট্রিপটা ইউজ করছি একটা একটা ফিল লেয়ার নিয়ে তারপর ওটাতে জাস্ট স্ট্রিপটা ইউজ করা সরি দিস স্ট্রিপ টেক্সচার জাস্ট এটাকে রোটেট করে যেভাবে যেভাবে করা লাগে ওইভাবে করে এই জিনিসটা ক্রিয়েট করছি and put it in only height map. Now you see. So তখন যে জিনিসটা বললাম যে এমপিএন অ্যাপ্লিকেশনের জন্য এটা আর কোনো সমস্যা হবে কিনা কাইন্ড অফ সমস্যা হয়েছে এখানে একটু জিনিসটা একটু চোখে লাগতেছে but it can be fixable by like removing this part of the ambient occlusion in Photoshop. Anyways, তারপর bold block. What is the block? আচ্ছা এই জিনিসগুলা এই ঠাই গুলা লক গুলা এগুলো জাস্ট প্লাস্টিকের এন্ড প্লাস্টিকের উপর কিছু ধুলাবালি পড়ছে এরকম একটা ইফেক্ট দ্যাটস অল ইটস ভেরি স্মল অবজেক্ট এখানে অনেক কিছু আছে তো এইটা হচ্ছে এটা থেকে আলাদা করছি এন্ড দিস ওয়ান তারপর হচ্ছে এখানে হাইট আছে কিছু এদিকে ভিতরের দিকে একটু এরিয়া থাকে এই জিনিসটা যাতে এই জিনিসটা যাতে এই লকটা যাতে এই লকের সাথে লক করে ওই জন্য এইগুলা থাকে এগুলা আমি এর মাধ্যমে দিছি এই যে সেম স্ট্রিপের মাধ্যমে ভোল্টেজ যে স্ট্রিপটা ছিল ওই স্ট্রিপটার মাধ্যমে ক্রিয়েট করা তারপর পুরাটার অন টপ অফ একটা শার্প দিছি যাতে পুরো টেক্সচারটা একটু শার্প হয় এটাতে পাস থ্রু করা যাতে সব এই ইফেক্টটা যাতে সব নিচের সবগুলাই ইফেক্ট করে পাস থ্রুতে দিলে সো তারপর এটা হচ্ছে একটা মাদার কালার সো ইট আই ট্রাই টু লাইক গিভ এ মাদার কালার সো দ্যাট পুরো জিনিসটাই একটা কালারে ডিফাইন করা যায় বাট এই জিনিসটা একটু ডাস্ট হয়ে গেছে আর কি you see the difference very subtle but it's there এভাবেই মূলত এভাবে মূলত এই টেক্সচারিং পার্টটা করা আর কি কাস্টম পেইন্টারে তারপর হচ্ছে বাই দ্য ওয়ে অনেকেই মনে করেন যে মেটা আমি লাইক লাইক পুরোপুরি জানি না বাট লাইক অনেকে মনে করেন আমার যেটা ধারণা অনেকে মনে করেন যে লাইক মেটালনেসে জাস্ট black and white থাকবে there is no like the gray value metalness map গুলোতে থাকে না like for instance if you see my metalness এখানে কিন্তু অনেক গ্রে ভ্যালু আছে এখানে হোয়াইট ভ্যালু আছে of course black ভ্যালু আছে বাট অনেকে মনে করে যে লাইক মেটাল মানে হচ্ছে either white or like black বাট জিনিসটা পুরোপুরি সত্যি না আসলে মেটাল ম্যাপেও কিন্তু গ্রে ভ্যালু থাকে কারণ হচ্ছে লাইক আপনি যখন একটা মেটাল এবং রাস্টি দেখবেন ওই জিনিসটা if I go to Google rust metal আমি যদি এখানে কিছু এটা না খুব ভালো আচ্ছা this is like in real life material so এটা হচ্ছে ম্যাটেরিয়াল পার্ট আর এটা হচ্ছে রাস্টি পার্ট বা ডাইলেকট্রিক পার্ট আর এটা হচ্ছে মেটালিক পার্ট সো এই মেটালিক পার্ট থেকে এই ডাইলেকট্রিক পার্টে কিন্তু like it's not shifting like 1 and 0 like there's not something like এটা অনেক অনেক বেশি কন্ট্রাস্টে একটা সাথে একটা মিশে আছে বাট ইটস লাইক
more like slowly gradually আস্তে আস্তে এই জিনিসটা রাস্টি হচ্ছে, মেটাল থেকে আস্তে আস্তে রাস্টি হচ্ছে। So there is like of course a gray part on this metallic. So it's not something like okay there is metal, there is like non-metal, এরকম না। এই জিনিসটা আসলে gradually আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হয়। So another thing is that আমি যদি কেউ যদি এই জিনিসটা লাইক মেটালটা এভাবে বানায় যে ইদার ব্ল্যাক অর ইদার হোয়াইট হয়, তাও একটা প্রবলেম হয় যে ইফ ইউ গো টু গেম ইঞ্জিন, গেম ইঞ্জিনের মধ্যে যে জিনিসটা সচরাচর হয় ওই জিনিসটা হচ্ছে কি লাইক রিস্যাম্পলিং। So if you import a 8K texture, it will go like 4K or 2K or 1K or so on. So যেটা হয় যে এই জিনিসগুলো যখন রিসার্চিং হয় ওগুলো স্লোলি গ্রে হয়ে যায় automatically. So there is another thing that you have to like think in this way I guess, যে either way এটা গ্রে হয়ে যায়, so there is like no nothing there, things that like you make it only black and white, এটা গেম ইঞ্জিনে গিয়ে গ্রে হয়ে যাবে। So this is another things I try to remind. তারপর হচ্ছে আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিছু কথা বলছিলাম, লাইক স্পেশালি সামিল ভাই আমাকে বলছিল যে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিছু বলার জন্য। আম, আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট আমার যেভাবে আন্ডারস্ট্যান্ডিং আর কি, ওটা হচ্ছে লাইক নর্মাল বেসিক ওয়েতে যদি বলি ওটা হচ্ছে কোনো একটা রেফারেন্স নেওয়া একটা একটা লাইক একটা টেক্সচার থেকে একটা টেক্সচারে ওই টেক্সচারের যে লাইক ইনফরমেশন গুলো আছে ওগুলা অন্য একটা টেক্সচারে নেওয়ার জন্য, অন্য একটা ম্যাটেরিয়ালে নেওয়ার জন্য বা অন্য একটা লাইক ম্যাপে নেওয়ার জন্য জাস্ট ইনফরমেশনটাকে লাইক রেফারেন্সিং করা আর কি। তো ইফ আই গিভ ইউ ভেরি গুড এক্সাম্পল অন দিস থিং, নোটের মাধ্যমে ওটা যদি আমরা কম্পারিশন করতে চাই ওটা হবে অনেকটা এমন যে কি let's say I have uh, a noise texture, তারপর এই নয়েজ টেক্সচারে একটা কালারিং, so let's say this is like একটা লেয়ার, মনে করেন যে সিস্টেম পেইন্টের এটা একটা লেয়ার। এখন সিস্টেম পেইন্টার যেভাবে কাজ করে ওটা হচ্ছে লাইক উপর সরি নিচ থেকে উপরে, অলওয়েজ নিচ থেকে উপরেই যাবে এভাবে। তো লাইক আমরা যখন নোটে কাজ করি ওই জিনিসটা খুবই ভার্সেটাইল, যে লাইক ধরেন যে এই সেম টেক্সচারটা আপনি এখানে মনে করেন যে এরপর আপনি অনেকগুলো টেক্সচার করছেন, লাইক লেটস সে ইউ ডু লটস অফ টেক্সচার হেয়ার, তারপর এই সেম টেক্সচারটা এখান থেকে মনে করেন যে আবার আপনি অন্য কোনো একটা ম্যাপে রেফারেন্স করতে চাচ্ছেন, right? Like this same texture you want to like reference in other or maybe other maps, বা আদার কোনো একটা টেক্সচারে আপনি রেফারেন্স করতে যাচ্ছেন। তো ওই ক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টটা লাইক ধরা হয় আর কি, যে ইউ মেক অ্যাঙ্কর পয়েন্ট হেয়ার and then you use this anchor point like another layer. এটার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করছি বাই দ্য ওয়ে। Okay, so জি ভাই শোনা যাচ্ছে? হুম আচ্ছা
লেটস সে আমার একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের মধ্যে এইটা হচ্ছে বেক করে আনা, এটা হাই পলি থেকে লো পলিতে বেক করে আনা, and when I apply a texture, let's say এই টেক্সচারটা আমি অ্যাপ্লাই করলাম, এবং এই টেক্সচারে যে এজ গুলা আছে ওগুলা অটোমেটিকলি আপনার যে কার্ভেচার ম্যাপ বা আপনার যে লাইক ম্যানিপুলেশন ম্যাপ আছে ওগুলোর মাধ্যমে এটা ডিটেক্ট ইজিলি করে ফেলে, যদি আপনি বেক করে আনেন নর্মাল ডিটেলস গুলো আর কি। এটা নর্মাল ডিটেলস বাই দ্য ওয়ে, আই বেকড ইট ইন মারমোসেট। সো এই জিনিসটা ডিটেক্ট করে এখানে আপনার ওয়ের গুলা দেয় আর কি। You see it's fake, but still the oil, the like edge oil গুলো এখানে আছে, but I do have the same setup with this one, যেটা আমি নর্মাল দিয়ে মূলত এখানে পেইন্ট করছি, ঠিক সেম জিনিস এখানে পেইন্ট করছি, বাট ফর লাইক ইউ ওয়ান্ডারিং এই এজ গুলো এখানে ডিটেক্ট করে কেন। সিস্টেম পেইন্টার এই জিনিসটা একটা আছে কি, আপনি যদি নর্মাল গুলা এখানে ক্রিয়েট করেন, নর্মাল ডিটেলস যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করেন, সিস্টেম পেইন্টার অটোমেটিকলি এই জিনিসগুলো ধরতে পারে না যে ওকে দেয়ার ইজ লাইক আ নর্মাল ডিটেলস, দেয়ার ইজ লাইক আ কার্ভেচার ডিটেলস, ওকে আই হ্যাভ টু কনসিডার দিস ইজ রিয়াল জিওমেট্রি, এবং আমি এখানে এগুলো যেহেতু কর্নার সেহেতু আমি এখানে কি দিব, লাইক এজ ওয়্যার গুলো দিব, বাট সিস্টেম পেইন্টার ওই জিনিসটা অটোমেটিক্যালি করে না। তো ওই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হয় যে প্রথমে যে জিনিসটাতে আমরা লাইক জিনিসটাতে নর্মাল ডিটেলস গুলো দিছি যে লেয়ারে, ওই লেয়ারের উপরে হচ্ছে একটা আহ, একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, জাস্ট ইটস ভেরি ইজি, জাস্ট গো অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই অ্যাঙ্কর পয়েন্টের চাইলে একটা নাম দেওয়া যায় টু ইজিলি ফাইন্ড আউট। তারপর যে জিনিসটা করা যায় আর কি, যে ইউ গো টু দ্যাট যে ম্যাটেরিয়ালটা ইউজ করবেন ওই ম্যাটেরিয়ালটাতে গিয়ে ওইখানের মধ্যে যেটাতে এজওয়ারটা ইউজ করছে, let's say you use azure on this one, yeah, this map, এখানে গিয়ে মার্কস এডিটরে গিয়ে আপনার লাস্টে যে লাইক, যেহেতু এটা হাইট দিয়ে করা আমার, বাই দ্য ওয়ে দিস ওয়ান ইজ ডান বাই হাইট দিয়ে, যদি নর্মাল দিয়ে করেন নর্মাল দিয়ে হবে, আর হাইট দিয়ে করলে হাইট। তো মার্কস এডিটরে গিয়ে এখানে যে মাইক্রো হাইটটা আছে এখান থেকে মাইক্রো হাইটার রিসোর্স না দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট, এন্ড ইউ পুট দ্য অ্যাঙ্কর পয়েন্ট হিয়ার। তারপর হচ্ছে এখানে আরেকটা স্টেপ আছে, এটা হচ্ছে মাইক্রো ডিটেলস যেখানে আছে, এখানে যদি আপনি থ্রু করে দেন, ইউ সি দিস লাইক সিস্টেম পেইন্টারকে বলা যে লুক, যে এখানে একটা আমার একটা ডিটেলস আছে, একটা হাইট ডিটেলস আছে, এই হাইট ডিটেলসটা আমাকে এই জায়গায় লাইক এই জায়গায় এইভাবে দেখো, যাতে এই জিনিসগুলো এজওয়ার গুলো দেওয়া যায়। তো দিস ইজ লাইক a referencing যে হ্যাঁ এখানে একটা লাইক হাইট ইনফরমেশন আছে, ওই হাইট ইনফরমেশনের মধ্যে যা যা করো তুমি তাই করো, এরকম একটা লাইক রেফারেন্স দেওয়া আর কি, রেফারেন্সিং দেওয়া আর কি লাইক সিস্টেম পেইন্টারে। তারপর আরেকটা খুব সিম্পল ওয়ে, ওটা হচ্ছে লেটস সে ইউ পেইন্ট সামথিং, আমি আগে এটা লেটস সে ইউ পেইন্ট সামথিং, আমি একটা কালার নিয়েছি, জাস্ট একটা কালার নিয়ে প্রথমে আমি এইটা মুছে দেই, আমি এখানে একটা পেইন্ট করছি, পেইন্ট করার পর ওটার উপরে আমি কি দিব, একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব, রেফারেন্সিং দিব এখানে একটা। এরপরে এই এই আমি চাইতেছি কি এই এই যে এই এই যে একটা পেইন্ট করছি ওটা একটা মার্কস আকারে ক্রিয়েট হয়েছে। ইফ আই গো টু দ্য মাস্ক, ইটস এ মাস্ক, যখনই আমি কোনো কিছু পেইন্ট করবো এটা একটা মার্কস আকারে ক্রিয়েট হবে। তো ওই মার্কসটা মূলত অন্য একটা লেয়ারে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করছি। তারপর ওই অ্যাঙ্কর পয়েন্টটা আমি আরেকটা লাইক
আরেকটা লাইক লেয়ার ক্রিয়েট করছি, ওখানে ব্ল্যাক মাস ইউজ করছি। তারপর ওইখানের মধ্যে ফিল লেয়ার দিয়ে ওইখানে ইফ আই গো টু ফিল লেয়ার, এখানে যে গ্রে স্কেল ভ্যালুটা আছে ওইখানের মধ্যে আমি হয়তো ইদার রিসোর্স দিতে পারবো অথবা অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারবো। এবং অ্যাঙ্কর পয়েন্ট দিব হচ্ছে যেটা লাইক এই অ্যাঙ্কর পয়েন্ট আমি যেটা ক্রিয়েট করছি ওটা এখানে শো করবে বাই দা ওয়ে। অ্যাঙ্কর পয়েন্টে যখন হোভার করবেন মাউস, সো বাই দা ওয়ে এই জিনিসটা ফিল হয়ে গেছে। তারপর এটাকে আমি ব্লার করছি কিছুটা, লাইক আ লিটল বিট ব্লার। তারপর আহ, তারপর একটা ফিল লেয়ার দিয়ে ওটা মাল্টিপ্লাই করা, তারপর আরেকটু ব্লার করছি। সো দিস ইজ লাইক কাইন্ড অফ লাইক ইফেক্ট আমি পাইছি আর কি। ইফ আই গো টু ইন মার্কস ভিউ, মূলত এইটাই হইতেছে ফার্স্ট অফ অল দিস ইজ লাইক ব্ল্যাক এন্ড দেন আই ব্লার ইট। তারপর আমি সেম ফিল লেয়ার দিয়ে আরেক সেম যে লাইক অ্যাঙ্কর পয়েন্ট আছে ওটা আবার দিছি, ওটা আবার দিয়ে ওটাকে আমি মাল্টিপ্লাই করছি। সো দ্যাট whenever there is like black, ওই ব্ল্যাক গুলা সরে যাবে, জাস্ট দ্য হোয়াইট পার্ট উইল শো। কারণ আমি এখানে একটা ব্লার দিয়ে ওই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি আর কি। I can make the fall of bigger or smaller. তারপর আরেকটা ব্লার দিছি, এটা এতটা নেসেসারি না, কোনো কাজে লাগছে না আপাতত। So this is how you make like পিলিং এফেক্ট, যে আমি শুরুতে যেটা বলছি ওই পিলিং এফেক্টটা এই জিনিসটার মাধ্যমে ক্রিয়েট করা যায়। ইউ ক্যান মেক মোর ডিটেলস হেয়ার নাও উইথ দিস সেম অ্যাঙ্কর পয়েন্ট, বিকজ অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবেন। বাট কিপ ইন রিমাইন্ড দ্যাট লাইক অ্যাঙ্কর পয়েন্ট সিস্টেম বিল্ডার একটু হেভি, অনেক বেশি ইউজ করলে কাইন্ড অফ ল্যাগি হয়ে যায় সিস্টেম বিল্ডার, অ্যাটলিস্ট আমার জন্য। I don't know for why. Anyways, এইটাতে আপনি চাইলে like you can make this kind of effect, but anyway this is something like just anchor point বোঝানোর জন্য এই জিনিসটা ক্রিয়েট করা। it just in the blender note way, just একটা টেক্সচার কে আরেকটা টেক্সচারের রেফারেন্স নেওয়া আর কি, বা ওই টেক্সচারের মধ্যে ওই মনে করেন এই সেম টেক্সচারে আমি একটা নর্মাল ইনফরমেশন দিয়ে যাচ্ছি, তাহলে ওই জিনিসটা দেওয়া যায়। সরি, ঠিক সেম টেক্সচারটা আমি নর্মালে দিলে there's something like the setup you can do here as well, যে এখানে একটা রেফারেন্স দিয়ে উপরে একটা নর্মালের রেফারেন্স নর্মাল যে লেয়ারিং এ আপনি ওই জিনিস ওই সেম রেফারেন্সিংটা ওইখানে দিতে পারবেন, ওইরকম আর কি। এনিওয়েজ এরপরে হচ্ছে রেন্ডারিং বা প্রেজেন্টেশন। তো আমি নর্মালি প্রেজেন্টেশন ব্লেন্ডারে করি না বা রেন্ডারিং ব্লেন্ডারে করি না, যেহেতু লাইক এগুলা ট্রাই করি যাতে আনরিয়াল ইঞ্জিন অথবা যে মারমুসের টুল দেখে রেন্ডার করার। আই প্রিফার দিস ওয়ান বিকজ লাইট সেটআপ গুলা বা লাইক গো ব্যাক এন্ড থ্রু like from Marmoset to Sustain or Marmoset to Unreal is much more easier, I guess. এই জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সিস্টেম পেইন্টারে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে when you work with game asset, always try to pack the texture. System painter. So pack the texture, file, export. আমার কাছে এখানে কিছু টেমপ্লেট আছে, লাইক ইফ আই সে প্যাকড মেটালিক প্রায় মানে হচ্ছে প্রায়োরিটি, প্যাকড রাফনেস প্রায়োরিটি। সো আমার এই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হচ্ছে লাইক মেটালনেস প্রায়োরিটি দিচ্ছি এটাতে। সো নাও হোয়াট ইজ দিস
difference between all these things. আমার একটা ইয়ে আছে এখানে চেক করে। আচ্ছা, তো লাইক আমরা সবাই জানি ম্যাপ হচ্ছে লাইক মেটালিক রাফনেস এন্ড এমপ্লিফিকেশন। 8 জিবি ভ্যালিউতে 8 জিবি একটা ইমেজের যে 8 জিবি ভ্যালিউ আছে, ডিফারেন্ট চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোতে মূলত এই টেক্সচারিং গুলা লাইক স্টোর করা হয়। যেহেতু মেটালিক বা রাফনেস বা ম্যানিপুলেশন এই সেটিং এই ম্যাপগুলো হচ্ছে আপনার গ্রে ভ্যালিউ ম্যাপ। তো এগুলাকে ইজিলি চাইলে ডিফারেন্স যে চ্যানেলগুলো আছে একটা ছবিতে 4টা চ্যানেল থাকে। একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু আর একটা হচ্ছে আলফা। সো রেড, গ্রিন, ব্লুতে আমরা চাইলে মেটালিক, রাফনেস আর ম্যানিপুলেশন গুলা স্টোর করতে পারি। সো ইটস লাইক three different maps in one image. Of course, একটা ইমেজের চাইতে লাইক সাইজ গুলো একটু বড় হয়, বাট স্টিল তিনটা ডিফারেন্ট ইমেজের চাইতে অফকোর্স একটা ইমেজের সাইজ অনেক ছোট। সো দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ দ্যাট রাফনেস প্রায়োরিটিতে যেটা ক্রিয়েট হয় ওটা হচ্ছে কি, লাইক লেটস সে ইউ ওয়ার্ক উইথ এ 16 বিট লাইক image. So 16-bit ইমেজের মধ্যে গ্রিন অলওয়েজ প্রায়োরিটি পায় 16-bit ইমেজের মধ্যে ফর সাম রিজন, লাইক কম্পিউটার গ্রাফিক্স এর টেকনিক্যাল বিষয়। তো গ্রিন অলওয়েজ 1 বিট বেশি পায়। সো গ্রিন পায় 6 বিট, রেড পায় 5 বিট আর ব্লু পায় হচ্ছে 5 বিট। সো টোটাল 16 বিট। তো গ্রিন চ্যানেলে যদি আমি রাফনেসটা রাখি, তাহলে ওটার লাইক কম্প্রেস যেটা আছে আনরিয়াল ইঞ্জিনে বা লাইক গেম ইঞ্জিনে যে কম্প্রেশন জিনিসটা আছে, লাইক 8 জিবি চ্যানেলের যে কম্প্রেশন আছে, ওইটা বেটার হয় আর কি। তো এক্ষেত্রে রাফনেস প্রায়োরিটির ক্ষেত্রে আমি কি করি, গ্রিনটাকে রাফনেসটাকে গ্রিন চ্যানেল রাখার ট্রাই করি এবং মেটালিকটাকে রেড চ্যানেল অথবা ব্লু চ্যানেল রাখা যায়, যেহেতু এই দুইটাই কিন্তু সেম। আর মেটালিক প্রায়োরিটির ক্ষেত্রে এটা হচ্ছে আরএমএও, যেটাতে মেটালিক প্রায়োরিটি পাই গ্রিন চ্যানেলে আর রাফনেস হচ্ছে রেড চ্যানেলে এবং ওটা অফকোর্স ব্লু চ্যানেলে যায়। তো এভাবে আপনি চাইলে এখানেও আমি এভাবে সেট আপ করে রাখছি আমার মধ্যে। ইউ সি দিস ওয়ান কালার উইথ আলফা চ্যানেল। সো এখানে যদি কালারের সাথে আমার যদি আলফার কোনো ভ্যালিউ থাকে ওইটাও অ্যাড করে দেই। তো কালারের সাথে আলফা। আর এমএও যেটা হচ্ছে লাইক মেটালিক প্রায়োরিটি, যেটা যেটা মেটালিক হচ্ছে গ্রিন চ্যানেলে যাবে। তো এটা হচ্ছে গ্রিন, ইউ সি দ্য মেটালিক ইজ গ্রিন, আর রেড ইজ রাফনেস এন্ড দ্য ব্লু ইজ মিক্সড এও বলতে যে ম্যাশ ম্যাপ থেকে এওটা আসছে, তারপর এখানে যে এওটা ক্রিয়েট হয়েছে ওই দুটা মিলে মিক্সড এও। তারপর অফকোর্স নর্মাল ডাইরেক্ট এক্স, যেহেতু আমি আনরিয়াল ইঞ্জিন ইউজ করি, Unreal Engine and DirectX use করে. So if you want, you can put like normal OpenGL. But yeah, you can put either 8-bit or 16-bit here. So তারপর roughness priority তেও same, just এটা just flip করা, like green channel এ roughness and red channel এ metallic. So this is something to remember যখন এই জিনিসগুলা করলে আসলে লাইক টেক্সচারিং যে প্রসেসটা আছে ওইটা একটু কমে আর কি গেম ইঞ্জিন গুলাতে। চাইলে আপনি লাইক এমিশন যদি কোনো লাইক এমিশন কোনো ডিটেলস থাকলে ওটাও চাইলে এখানে লাইক আলফা ম্যাপে ক্রিয়েট করা যায়, আলফা ম্যাপে ঢুকিয়ে দেওয়া যায়। বা আরেকটা আলাদা একটা ম্যাপ আরেকটা ইয়া ক্রিয়েট করতে পারেন, যেটা হচ্ছে হাইট এর সাথে, যদি হাইট ইনফরমেশন থাকে তাহলে হাইট ইনফরমেশনের সাথে আরেকটা টেক্সচার লাইক ইয়া করা যায় আর কি, প্যাক করা যায়। তো ইয়া সামথিং লাইক দ্যাট। ডিসকার্ড। তারপর হচ্ছে ব্যাক টু নরমাল সেট রেন্ডারিং। রেন্ডারিংটা হচ্ছে মূলত এটা হচ্ছে রেন্ডারিং সেটআপ আমার মারমোসেটে।
মার্মোসেটে করার একটা রিজন হচ্ছে লাইট সেট আপ করা খুব ইজি এবং খুব একটা এমবিএন একটা ভালো একটা ইয়া দেয় অলওয়েজ লাইক রিয়েলি ইজি এবং লাইক এইচডিআর এতেই আপনি চাইলে লাইট গুলা ক্রিয়েট করে ওগুলা শিফট করতে পারবেন, শিফট করা যায় এখানে। সো and also like to check the final render with back and forth with the like system painter, ওইটা খুব ভালো কাজ করে যে আপনি সিস্টেম পেইন্টারে এক্সপোর্ট করলেন আর আপনি যখন আমাদের পুলব্যাক করলেন ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, which is like really a nice things যে অটোমেটিক্যালি জিনিসগুলো হয়ে যায় আর কি। ওই পাইপলাইনটা খুব লাইক লাইক ইজি এবং লাইক টেস্ট করার জন্য খুব জোস একটা পাইপলাইন। সেম গোজ টু আনরিয়াল ইঞ্জিন। তারপর এটা মেবি টার্ন টেবল করা আছে, এটা একটা টার্ন টেবল করা আছে, জাস্ট এরকম সিম্পল অ্যানিমেশন করা যায় মামোসেটে, জাস্ট টার্নিং দ্য হোল অবজেক্ট। তারপর এখানে আরেকটা সেট আপ আছে আমার, ওটার জন্য আবার আলাদা লাইট সেট আপ আছে। সো this is like how I did the project. মনে হয় অনেক বেশি টাইম নিয়ে নিয়েছি আমি। থ্যাংক ইউ Anyways, জাহিদ ভাইকে। হ্যাঁ, উনি খুব আসলে ডিটেইলে আমাদেরকে বুঝিয়েছেন যে এই অ্যাসেটটা কি করে তৈরি করা হয়েছে বা এটা মডেলিং প্রসিডিওর কি ছিল, অথবা এটা টেক্সচারিং এর জন্য উনি কি কি টেকনিক ইউজ করেছেন। মেবি ওনার সাবস্টেন্সে আসলে ওনার নলেজ অনেক ডিপ এবং মার্মোসের টুল ব্যাগের ব্যাপারে। মেবি ফিউচারে কোনো এক সময় আমরা ওনাকে রিকোয়েস্ট করবো যে আমাদেরকে মার্মোসের টুল ব্যাগ এবং সাবস্টেন্স পেইন্টারের উপর একটা 1 to 1.5 আওয়ার্সের ক্লাস নিতে, জাস্ট অন দ্য বেসিক্স, নাথিং ফ্যান্সি। তো এখন আমরা যদি আমাদের কোশ্চেন অ্যান্সার পার্টে আছে, একটু আমরা দেখি যে কেউ কি কোনো ধরনের কোশ্চেন করেছে কিনা। মনে হচ্ছে না যে এই সেশনটার ব্যাপারে কেউ এখনো কোনো কোশ্চেন করেছে। আর আমাদের নেক্সট পার্টের ব্যাপারে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আগামী সপ্তাহে আমাদের সাথে সাকিব আহমেদ দিগধি এবং রেজওয়ান হৃদয় নামে আরো দুজন আর্টিস্ট ভাই আসবেন। উনি ওনাদের ওয়ার্কগুলো নিয়ে আমাদেরকে ডিটেলস ব্রিফ করবেন। তো এক্স্যাক্টলি ওনাদের কোন ওয়ার্কটা নিয়ে ব্রিফ করবেন সেটা এখনো আমরা সেট করিনি, এটা ইনশাল্লাহ সেট করা হবে এবং আমাদের সামিউলের ওয়াল থেকে পোস্ট দেওয়া হবে। আর আমাদের এরকম সেশন প্রত্যেক সপ্তাহেই হতে থাকবে। আমাদের ইনফ্যাক্ট মার্চ 2024 পর্যন্ত আমাদের সমস্ত যতগুলো উইকেন্ড স্লট আছে সবগুলো অলরেডি বুক হয়ে আছে। এবং এরপরে আমরা যে শুধুমাত্র 3D বা ব্লেন্ডার বা ইয়েতে থাকবো তাই না, বরং আমাদের সামনে বেশ কিছু সেশন হবে 2D আর্ট, পিক্সেল আর্ট, গেম ডেভেলপমেন্ট এবং আরো অনেক কিছু নিয়ে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আপনাদের টাইম থেকে আমাদের টাইম দিয়ে এই সেশনগুলোতে আসছেন, তারা কাইন্ডলি আমাদেরকে সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো ভালো কিছু আমরা দেখাতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, স্পেশালি আজকে যারা প্রেজেন্ট করেছে এবং আমাদের যত অডিয়েন্স আছে সবাইকে থ্যাংক ইউ। তো আজকে সেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, বাই, খোদা হাফেজ সবাইকে। খুদা হাফেজ।